কে খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র এবং এইচএসসি 24-25 তোমাদের জন্য আরও একটি ক্লাসে আমরা সবাই চলে আসলাম। তো সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটাতে জয়েন হয়ে যাও। আজকেও বাংলাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবচ্ছেদ করে পড়ার যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, সেই চ্যালেঞ্জটা আমরা আজকে পূরণ করব। এবং এই চ্যালেঞ্জে আজকে তোমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। ভাইয়ারা ফ্রি দিচ্ছে, সো তার বাইরে তোমাদের সাথে আমাদের জার্নিটা যেন আরও বড় হয়, আমাদের কিন্তু এই চেষ্টাটাই থাকে, বুঝছো, যে যত বেশি জনের কাছে আমরা পৌঁছাতে পারি। তাই এই যে আজকে তোমাদের এই গদ্য আমি শেষ করিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের নেক্সট ক্লাস যেহেতু 5টায় 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক বা 2 ঘন্টার থেকে একটু বেশি লাগুক, আজকে কিন্তু আমি কি করব বলো দেখি, তোমাদের বাংলা প্রথম পত্র একদম পুরোপুরিভাবে গদ্য অংশটা শেষ করে দেব। এখন এই গদ্য অংশ শেষ করার জন্য কি করতে হবে, আমাদেরকে টানা ক্লাসটাতে থাকতে হবে। আমার ক্লাসে আসা মানেই হচ্ছে একটা খাতা নাও, একটা কলম নাও, নোট করবা, পড়বা এবং মাথা থেকে দুনিয়ার যত চিন্তাভাবনা আছে সব চিন্তাভাবনা একদম ধুয়ে মুছে বের করে দাও। তাহলে আমরা খুব দ্রুত শুরু করব। এবং তার বাইরে গিয়ে তোমার কি কাজ, তোমার দায়িত্বটা হচ্ছে আজকের ক্লাসটা তোমার ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপ বা ফ্রেন্ডকে মেসেঞ্জারে বা ফ্রেন্ডকে মেনশন করো। এবং আজকে ক্লাসটা খুব বেশি না, তোমাদেরকে বেশি বলবো না, 200-300 শেয়ার যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমি এই যে গদ্য দিলাম তার ভিতরে এই আমার একটা নিজের বানানো অ্যাসেট আছে তোমাদের নোটের উপরে। গত দিনের ক্লাসের পিডিএফ পাওনি, কেননা ক্লাসটা পুরোপুরি শেষ হয়নি, শেষ করি তারপর আজকে এই পিডিএফটা পাওয়া। তার বাইরে শর্ট কোশ্চেনের জন্য এবং একই সাথে এমসিকিউ এর জন্য একটা সাজেশন টাইপের এবং কবি পরিচিতি সহ একটা সাজেশন টাইপের গদ্যের উপরে একটা ফুল পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে, ক্লাসটা তোমাদেরকে শেয়ার করতে হবে। আমি আর কিছু বলবো না, আমার দায়িত্ব তোমাদেরকে পড়ানো, তোমাদের দায়িত্ব জাস্ট একটু শেয়ার করে দেওয়া, ফ্রেন্ডদেরকে মেনশন করা, দ্যাটস ইট। গিভ অ্যান্ড টেক একটা রিলেশন, তোমরা আমার কাছ থেকে পড়া নিবা আর আমি তোমাদের কাছ থেকে কি, ঠিক আছে? ওকে, তো সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটাতে যুক্ত হয়ে যায়। ওকে, আমি পড়া শুরু করে দিব। সবাই যুক্ত হওয়ার জন্য আমি 15 পর্যন্ত সময় দিচ্ছি। 15 পর্যন্ত সবাই আসলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? যে যে শেয়ার করবে তার নামের পাশে একটা শেয়ার অপশন দেখা যাবে। ওকে, ঠিক আছে? না হলে শুধুমাত্র শেয়ারকারী যারা আছো তারা নক দিও যে ভাই আমি ক্লাসটা শেয়ার করছি, স্ক্রিনশট দিবা আমাকে, তাহলে আমি তাদেরকে আলাদা করে দিয়ে দিব, নাকি সবার জন্য দিব, তোমাদের দায়িত্ব এটা। এখন তোমরা কি করবা তোমরা জানো। ওকে, আর কয় মিনিট, আর 4টা মিনিট তোমাদেরকে সময় দেই, ঠিক আছে? আর 4টা মিনিট তোমাদেরকে সময় দিই, তোমরা ক্লাসে যুক্ত হও। ক্লাসটাতে এখনই একটা রিয়াক্ট দাও যেন বেশি ফ্রেন্ডদের কাছে পৌঁছায়। এই জাস্ট শুরুর কয়েকটা মিনিট একটু ওয়ার্ম আপ করো শরীরটাকে। অনেকেই বলো এই যে ভাইয়ারা আসে, ভাইয়ারা আচ্ছা বলো দেখি, আমরা এই যে পুরো আমরাও কি বলো দেখি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, তো এই জায়গার আমার লাইফের বাইরে তোমাদের কাছে আসা, যে মোর অ্যান্ড মোর স্টুডেন্টদের কাছে আমরা আমাদের সার্ভিসটা যেন পৌঁছে দিতে পারি। কারণ সস্তা প্রমোশন ইজ নট এ কাপ অফ টি ফর আই এডুকেশন। মানে কি, মানে হচ্ছে সস্তা প্রমোশন করে অডিয়েন্স গ্যাদার করা, এই ধরনের ফিলোসফিতে আমরা আগাই না। এই কারণে, কেননা স্টুডেন্টরা হচ্ছে আমাদের হাতিয়ার, তোমরা হচ্ছে আমাদের হাতিয়ার, তোমাদেরকে আমরা সার্ভিস দিই অ্যান্ড তোমরাই আমাদের প্রমোশনাল ম্যাটেরিয়াল, রাইট? তো আমার ক্লাস যদি আসলেই তোমাদের ভালো লেগে থাকে তাহলে করো, 15 থেকে আমি পড়া শুরু করে দেব, ঠিক আছে? ওকে, এবং তার বাইরে এইচএসসি 25-এর কেউ আছো আজকে ক্লাসে? এইচএসসি 25 তোমাদের কাজ জাস্ট এই ঢুকবা ক্লাসের মধ্যে, ঢুকে সাথে একটা শেয়ার বাটন, প্রত্যেক দিন এটা করবো আমার ক্লাসে আসলে, একটা শেয়ার বাটনে ঠুস করে চাপ দিয়ে গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে বা ফ্রেন্ডকে শেয়ার করে দেবা। কাজ শেষ, তারপর ক্লাস করবা, দ্যাটস ইট। ওয়ার্ম আপ, পড়ার আগে একটু মাথা ঠান্ডা করতে হয় না, ওই ওয়ার্ম আপটা করে না। ওকে, ঠিক আছে? তার বাইরে এইচএসসি 25-এর কেউ আছো বলো দেখি? এইচএসসি 25, তোমাদের এইচএসসি 24-এর হাতে সময় নেই, সে কারণে এইচএসসি 24-কে তোমাদেরকে কিন্তু কি বলো দেখি, একদম শুরু থেকে যেভাবে প্রস্তুতি নেওয়া পসিবল, যতই বলো এই সময় যেগুলো তোমাদের পড়া দরকার জাস্ট সেটুকুই পড়বে। কিন্তু 25-এর যারা আছো তাদের হাতে কিন্তু এখনও পুরো একটা সময় আছে, এবং তোমাদের জন্য আমরা কিন্তু একদম ইন টোটাল
পুরোপুরিভাবে 30টা মডেল টেস্ট, বাংলারই থাকছে 30টা ক্লাস, যদিও বা বাংলা প্রথম পত্রে আমার ক্লাস 20 হয়ে যাবে, কারণ আমার বেশি ক্লাস আমি করাই, বেশি কমন আসে, বেশি পারবা, এই জন্য যত বেশি খাটবা তত বেশি, একদম ডিরেক্ট কানেকশন। তার বাইরে ইংরেজির 40টা ক্লাস, এবং তোমাদের ভয়, আইসিটি নিয়ে যে ভয় আছো, তোমাদের হাবিবুল্লাহ ভাইয়া স্যার আছে, হাবিবুল্লাহ ভাইয়া বলো স্যার আছেন, তিনিও হচ্ছে তোমাদের আইসিটির একজন বেস্ট ইনস্ট্রাক্টর তোমাদের জন্য। তো আইসিটির প্রোগ্রামিং থেকে শুরু করে এই সবগুলো HSC 25 পুরোপুরি তোমরা প্রস্তুতি নিতে পারবা। তার সাথে তো 30টা প্লাস মডেল টেস্ট দিয়ে যাচাই করতে পারবা। এবং দ্য মোস্ট বেটার থিং তোমাদের জন্য কি, তোমাদের জন্য হচ্ছে যে অর্থনীতি, যেটা দেখে এখনও থরথর অনেকের পা কাঁপে, অর্থনীতির ক্লাস তোমরা ফ্রি পাবা। ঠিক আছে, তো HSC 25 তোমাদের জন্য আমাদের ক্লাস খুব দ্রুত শুরু হয়ে যাবে। ভর্তি হতে এডুকেশনের পেজে দ্রুত নক দিয়ে দাও। ঠিক আছে, ওকে, তা চলো, আমাদের 15 বেজে গেছে, আমাদের প্রমোশনাল টাইম শেষ। এখন তোমরা যারা এখনও গ্রুপে যুক্ত হওনি, পিডিএফ তোমরা শেয়ার করেও পিডিএফ পাবা না যদি না এই গ্রুপটাতে যুক্ত হও। এই গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা ওখান থেকে পিডিএফ পেয়ে যাবা। চলো আমরা পড়াই শুরু করি। বিগত দিন আমরা কোন জায়গা পর্যন্ত পড়েছিলাম বলো দেখি? আমরা অপরিচিতা শেষ করেছি, আমরা বিলাসী শেষ করেছি, তারপরে গিয়ে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রশ্নে গিয়ে আটকে গেছিলাম। কোন প্রশ্ন? দিবারাত্রির কাব্য। এটা কোন ধরনের রচনা দেখি, কার মনে আছে বলো দেখি? দিবারাত্রির কাব্য এটি কোন ধরনের রচনা, কার মনে আছে বলো? ওকে, দিবারাত্রির কাব্য এটি কোন ধরনের রচনা, কে পারবা? ইংলিশ ক্লাস তোমাদের মহসিন ভাইয়া নিবে, 25-এর ইংলিশ ক্লাস মহসিন ভাইয়া, বাংলায় আমি আর ইউসুফ ভাইয়া, এবং 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 আইসিটিতে তোমাদের হাসিবুল্লাহ ভাইয়া। ঠিক আছে, ওকে। উপন্যাস, শেষ, এই জিনিসটা একসাথে মনে রাখবা। যেই জিনিসের শেষে লেখা আছে কাব্য এবং তারপরে আবার লেখা আছে এটা কোন ধরনের রচনা, তাহলে বুঝতেই হবে দ্যাটস এ ট্রিকি কোশ্চেন। দিবারাত্রির কাব্য একটা উপন্যাস। শেষের কবিতা কি? শেষের কবিতা, পিছনে কবিতা লেখা থাকলেও সেটা একটা উপন্যাস। শেষের লেখা, এটার পিছনে লেখা লেখা থাকলেও সেটা আসলে কি বলো দেখি? সেটা আসলে একটা কাব্যগ্রন্থ। ঠিক আছে, এই তিনটা তোমাদের কনফিউজ করার মতো কোশ্চেন। তারপরে চলো এই জায়গায় যাই। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, টিকিয়া থাকা চরম সার্থকতা নয় বাক্যাংশটি নিচের কোন রচনা থেকে নেওয়া হয়েছে? টিকে থাকা চরম সার্থকতা নয় বাক্যাংশটি নিচের কোন রচনা থেকে নেওয়া হয়েছে বলো দেখি? কবিতা না ভাইয়া, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে, দ্যাটস নট, কাব্যগ্রন্থ মানে একটা অনলি কবিতা নয়, কবিতার একটা বই। ঠিক আছে, ওকে। আমার পথ, ফাইজা বলছে আমার পথ, স্বর্ণা বলছে বিলাসী। আমার পথ, আমার পথ, বিলাসী নাকি আমার পথ, এই দুইটার মাঝে যুদ্ধ হচ্ছে, তাই না? এই জায়গায় সাধু ভাষা দেখলে আমাদের মনে চলে আসে, আরে এটা দার্শনিক কথাবার্তা, নিশ্চয়ই কাজী নজরুল ইসলাম বলছে, কিন্তু না ভাইয়া। এই কারণেই তোমাদের বিলাসী গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাস্ট ক্লাস যারা করনি, কাইন্ডলি লাস্ট ক্লাসটা করবা। ঠিক আছে, আর যারা নতুন যুক্ত হচ্ছ, ক্লাসটাতে রিয়াক দাও, ফ্রেন্ডরা যেন জানে আমার ক্লাসে বাংলা রিলেটেড তোমাদের এভরি পসিবল কোশ্চেন আমাকে করতে পারবা ক্লাসের মাঝে। বাংলা প্রথম পত্রের ভাইয়া এই জিনিসটা এরকম একখানে দেখছি, একখানে এরকম দেখছি, আমি বুঝতেছি না, আই এম ওপেন ফর ইউ গাইস। ঠিক আছে, তোমাদের জন্য আমি ওপেন আছি, তোমরা যা প্রশ্ন, যত কনফিউশন আছে করে ফেলতে পারো। তার এই যে এই প্রশ্নটা তোমাদের কনফিউশন, এরকম মহত্বের কাহিনী অনেক আছে। এটা কোথাকার কথা? বিলাসীর কথা না? ন্যাড়া বলছে, ন্যাড়ায় এরকম ফিলোসফিক্যাল কথাবার্তা বিলাসী গল্পে অনেকগুলো বলছে। এটা কোন প্রেক্ষাপটে বলছে? বলেছে হচ্ছে টিকিয়া থাকা চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি বিলুপ পেয়েছে কিন্তু তেলাপোকা ঠিকই টিকে আছে। তাহলে এটা কোন গল্পের কথা? বিলাসী গল্পের কথা। কি টিকে আছে?
তেলাপোকা অতিকায় হস্তি বিলুপ পেয়েছে, এই কথার অর্থ কি? এটা তোমাদের ব্যাখ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা আর কি, অতিকায় হস্তি, আর কি বলো দেখি, অতিকায় হস্তি বিলুপ পেয়েছে, এই দুটো লাইন খ নাম্বারের ব্যাখ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মানুষ না, যে কোনো পৃথিবীতে যে কোনো প্রাণীর কি, পৃথিবীতে যে কোনো প্রাণীর বেঁচে থাকার বয়স বা বেঁচে থাকার সময় দিয়ে তার যোগ্যতা বা মহত্ব নির্ধারণ করা যায় না। যেমন পুরো প্রাগৈতিহাসিক কালে খুব বড় বৈশিষ্ট্য বহন করা হাতি বা ম্যামথ এখন টিকে নেই, কিন্তু সে তার মহত্ব গুণে এখনও মানুষের মাঝে বেশ বলো দেখি প্রভাব বিস্তার করা একটা প্রাণী এবং মহত্বময় প্রাণী হিসেবে টিকে আছে। কিন্তু সেই জায়গায় ঠিক সেই সময় থেকে, আদিমকাল থেকে, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট প্রাণীর নাম কি জানো? তেলাপোকা। তেলাপোকা হচ্ছে ডাইনোসরদের বংশধর। তেলাপোকা কিসের বংশধর? ডাইনোসরদের বংশধর। তাহলে এই তেলাপোকাও সেই সময় টিকে আছে, কিন্তু তার এই বেশি যুগ ধরে টিকে থাকা আসলে তার মহত্ব বহন করছে না। তাই মানুষের বেঁচে থাকার বয়সের সীমা দিয়ে নয়, বরং তার যোগ্যতা দিয়ে তার মহত্বকে বিচার করা হয় বা সার্থকতাকে বিচার করা হয়। এটাই হচ্ছে এটার থিম। ক্লিয়ার? বুঝতে পারছো? এই ব্যাখ্যাটা এই জন্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অতিকায় হস্তি লোপ পাইয়াছে, বুঝতে পারছো না? আরেকবার রিপিট করি যে অতিকায় সময়ের সাথে বা কালের প্রেক্ষাপটে, দুটোই লিখতে পারো, শুরুতে এই ধরনের শব্দ ইউজ করবা, তাহলে দ্যাট উইল বি কি, প্রথমে খ নাম্বার যখন উত্তর করবা আগে জ্ঞানমূলক একটা অংশ দিবে। আলোচ্য উক্তিটির দ্বারা মূলত পৃথিবীতে মানুষের বেঁচে থাকার সার্থকতার মূল নিয়ামকগুলো আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে? সেটা হচ্ছে এই যে সময়ের সাথে অতিকায় হস্তি কালের স্রোতে বিলুপ পেলেও তার প্রভাব বিস্তার এবং মহত্ব মানুষের মাঝে সার্থকতার প্রতীক হিসেবে টিকে আছে। অপরদিকে ঠিক একই সময় থেকে বেঁচে আসা তেলাপোকা তার নিরর্থক জীবন বা মহত্বহীনতার কারণে বেঁচে থেকেও সে সার্থকতার সেই সুখ লাভ করতে পারেনি বা সেভাবে পরিচিত হতে পারেনি। এই আলোচ্য উপমা বা রূপকটি দ্বারা মূলত মানব জীবনে দীর্ঘায়ু হলেই মানুষ সার্থকতা লাভ করবে, বিষয়টা এমন নয়, বরং মানুষ তার ক্ষুদ্র জীবনে যেটুকু কাজ করবে সেই কাজের দ্বারাই তার সার্থকতা, তার জীবনের সফলতা নির্ধারিত হবে। এবার বুঝেছো আশা করি? এর চেয়ে সহজভাবে আর বোঝানো পসিবল না। ওকে, একদম হুবহু ভাইয়ার কথাগুলো লিখে দিবা, দ্যাটস মোর দ্যান এনাফ ফর ইউ গাইস। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কেন? ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কেন? ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কিসের ভয়ে? বলো দেখি, উত্তর করো। ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কেন? এটা একদম মশার কামড়ের সহ্য করতে না পারে। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে, ন্যাড়া কত বছর সন্ন্যাসগিরিতে ছিল? বলো দেখি। ন্যাড়া ছিল হচ্ছে তোমার কত বছর? লেখা আছে বছরখানেক। বছরখানেক মানে কি? ন্যাড়া বছরখানেক সন্ন্যাসগিরিতে ছিল, তার মানে হচ্ছে বছরখানেক মানে কয়েক বছর। এখন অপশনে যদি তুমি বছরখানেক কয়েক বছর না দেখো, তার মানে বুঝবা 1 বছর। অপশনে যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর লেখা থাকে, উত্তর কি করবা? 1 বছরের মতন এই হিসেবে। আর যদি অপশনে যদি বছরখানেক বা কয়েক বছর লেখা থাকে, তখন সেটা উত্তর করবা। যেহেতু ক্লিয়ার না, এই জন্য এই ধরনের টিপিক্যাল অপশন তোমাদের দিয়ে দিতে পারে। তারপরে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কয় পর্বে বিভক্ত? শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কয় পর্বে বিভক্ত? শ্রীকান্ত শব্দটা যখনই মুখ দিয়ে উচ্চারণ করবা, মুখ দিয়ে যে শব্দটা আসবে শ্রীকান্ত 4 খণ্ড, শ্রীকান্ত 4 খণ্ড। শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসই হচ্ছে কি বলো দেখি? শ্রীকান্ত। শ্রীকান্ত কয় খণ্ড? শ্রীকান্ত 4 খণ্ড। এটা হচ্ছে বিলাসী। ভাইয়া আমরা বিলাসী পড়ছি, বিলাসীর জাস্ট আরেকটু কিছু অল্প একটু ওভারভিউ দিয়ে আমরা নেক্সটে চলে যাব। শ্রীকান্ত উপন্যাসটি কয় পর্বে বিভক্ত? 4 খণ্ড। ক্লিয়ার? শ্রীকান্ত মানেই শ্রীকান্ত 4 খণ্ড। ঠিক আছে, ওকে।
এখান থেকে শরৎচন্দ্রের ব্যাপারে আরেকটা জিনিস জেনে নাও। তোমাকে যদি বলে বাংলায় প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন যদি আসে বাংলার শ্রেষ্ঠ ঔপন্যাসিককে, শরৎচন্দ্র। ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, জনক রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাসের শ্রেষ্ঠ ঔপন্যাসিককে বা বাংলার শ্রেষ্ঠ কথা সাহিত্যিককে, শরৎচন্দ্র। বাংলার পল্লী কবিকে জসিমউদ্দিন, নাগরিক কবিকে শামসুর রহমান। ক্লিয়ার? এই টাইটেলগুলো নিয়ে একটা কোশ্চেন তোমাদের চলে আসতে পারে। নাগরিক কবি শামসুর রহমান, পল্লী কবি জসিমউদ্দিন, সার্থক ছোট গল্পের রচয়িতা কে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, কথাশিল্পী, শ্রেষ্ঠ ঔপন্যাসিক তিনটাই কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, ডান। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। রম্ভা শব্দের অর্থ কি? রম্ভার কাদি। রম্ভার কাদি, এইটা তোমাদের শব্দার্থের সাজেশনে দিয়েছিলাম অলরেডি। এটা তোমাদের কমন চলে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটা কমন চলে এসেছে এরকম শব্দার্থ থেকে। তোমাদের এইচএসসির জন্য কিন্তু একটা প্রশ্ন হুট করে দিয়ে দেয় শব্দার্থ, সেজন্য রম্ভার কাদি। রম্ভা মানে কি বলো দেখি? রম্ভার কাদি মানে কলার কাদি। কি বলো দেখি? তাহলে রম্ভার কাদি মানে যদি কলার কাদি হয়, রম্ভা মানে কি বুঝতেই পারতেছো? কলা। ঠিক আছে, তারপরে চলো। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর করো। কোথাকার বাক্য কি আছে সব তো আমি বলবই। তো যারা নতুন ক্লাসটাতে জয়েন হচ্ছ ভাইয়া, জাস্ট তোমাদের যদি এই প্রত্যেকটা অধ্যায়ের উপর একদম চোখ বুলায় যাবা, যেই পিডিএফ থেকে তোমার শর্ট কোশ্চেন কমন আসবে, এমসিকিউ কমন আসবে, ইফ ইউ ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ পিডিএফ, তোমার কাজ কি? তোমার সৃজনশীল আমরা অবশ্যই সলভ করব। লাস্টে আমরা হচ্ছে কি ম্যারাথন টাইপ সৃজনশীল সলভিংয়ে যাব, যেখানে অধ্যায়ভিত্তিক বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করে আমরা সুন্দর মতো সৃজনশীল প্র্যাকটিস করব। ঠিক আছে? তো সেই সৃজনশীল নিয়েও চিন্তা করো না। যদি সেটা চাও, ক্লাসটা আজকে 200 থেকে 300 শেয়ারের মধ্যে যেতে হবে। এখন তোমরা কিভাবে শেয়ারটা করবা, তোমাদের, আমার কাজ তোমাদেরকে পড়ানো, আমি পড়াচ্ছি। ঠিক আছে? ওকে, আর না হলে পাবা না, জাস্ট আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, ব্যঙ্গ কেন? তো এই কথাটা কাকে বলছে? সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। কে বলতে পারবা এটা কার ব্যাপারে বলা হয়েছে? কে পারবা বলো? প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয় কি নিয়ে? কে পারবা? উত্তর করো দেখি। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। এখানে একজন বললা যে, অনেকেই বলছে যে ব্যঙ্গ প্রকাশ পাইছে। কেন প্রকাশ পাইছে? কাকে নিয়ে বলছে কথাটা বলো দেখি। ঘ নাম্বার, সবাই ব্যঙ্গ বলছো, কাকে নিয়ে বলছে? আমি উত্তর চাচ্ছি। অ্যাক্টিভ স্টুডেন্টসরা দ্রুত উত্তর করে দাও ভাইয়েরা। ন্যাড়া বলেছে। ইয়েস, গুড জব নাদিয়া। কাকে বলেছে ন্যাড়া সেটা বলো, কার ব্যাপারে বলেছে? মৃত্যুঞ্জয়। ইয়েস, এটা কেন বলেছে? মৃত্যুঞ্জয় কিভাবে কোন ক্লাসে উঠলো, মৃত্যুঞ্জয় কিভাবে 4th ক্লাসে 3rd ক্লাসে উঠলো, সেটা কাদের গবেষণার বিষয়? প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। এই একটা প্রশ্ন থেকে 3টা এমসিকিউ হয়ে যাবে। এবং এই লাইনটা সম্ভবত তা একজন মানুষ। ঠিক আছে, আমি বলতেছি তুই এত ফেলারু যে সেই কয় বছর ধরে তুই ক্লাস 4-এ পড়ে আসিস, 4 থেকে 3rd-এ আসলি। এই থার্ড, এইটা কিন্তু উল্টা, এটা আমি ক্লিয়ার করতেছি। জাস্ট আমার কথাটাকে শোনো। তার মানে কি, এটা নিয়ে তো প্রত্নতাত্ত্বিকদের গবেষণা করতে হবে, মানে কি পরিমাণে রোস্ট করছে ভাবে দেখছো। আর তোমাদেরকে লাস্ট ক্লাসেই বলছি, যেখানেই রোস্টিং থাকবে, যেখানেই কি অন্যকে ঠ্যাস মারা বা ট্যান মারে, তোমাদের কথায় বলে না
টোন মারা কথা বলা, সো সেই ধরনের কথাবার্তা মানেই হচ্ছে ওটাকে ব্যঙ্গ করা, ব্যঙ্গার্থে, ঠিক আছে। আর যেখানে অর্থ সুন্দর হবে, সুন্দর কিছু বোঝাবে, যেমন সোনার তরী কবিতায় সোনার ধান, সেটা হবে ব্যঞ্জনার্থে। ব্যঙ্গার্থে যখন কাউকে রোস্ট করবা, ব্যঙ্গ করবা, আর ব্যঞ্জনার্থে যখন কোনো শব্দের অর্থ আরও সুন্দর বা অন্য কোনো অর্থ হবে, তখন সেটা কি হবে বলো দেখি, ব্যঞ্জনার্থে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। কে বলিবে এই আমাদের সেই মৃত্যুঞ্জয়? এটার পরিবর্তন কিসের কারণে ঘটেছে বলো দেখি। কে বলিবে আমাদের মৃত্যুঞ্জয়, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে ন্যাড়ার। এবং ন্যাড়ার এই পরিবর্তন কিভাবে ঘটে, কোন জায়গায়? এটা কি ন্যাড়ার পরিবর্তন ঘটে? বলেছে ন্যাড়া, কিন্তু পরিবর্তন ঘটে কার? মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের এই পরিবর্তন কেন ঘটে বলো, উত্তর করো। সবাই বলছে খ, জাত বিসর্জনে। অন্ন পাপ হবে না, স্বাস্থ্য নষ্ট হয়। ইয়েস, কারণ সে কবে মৃত্যুঞ্জয়কে ন্যাড়া দেখে, যখন সে কি থেকে, যখন সে তীর্থ থেকে ফিরে আসে, ফিরে এসে দেখে সে মাদুলি কবচ দিয়ে পুরোদস্তর জাত কায়স্থ বাদ দিয়ে সে মালো হয়ে গেছে। সেটা দেখেই বলেছে কে বলিবে আমাদের সেই মৃত্যুঞ্জয়। ঠিক আছে, যারা লিখেছো অনেক কয়েকজন খ লিখছো, গ লিখছো, স্বাস্থ্য নষ্ট হয় না, ওটা তার জাত বিসর্জন দিয়ে অন্য রূপ ধারণ করায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিষ শরীর দোহাই বুঝিয়ার খাটেন। এটা তোমাদের আগেই করাইছি, গত দিনে বলে দিয়েছি। সাপ যখন কামড়ায় এবং কামড়ানোর পরে বমি করা মানে হচ্ছে শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। বিষ শরীর দোহাই মানে দেবী মনসার মন্ত্র, বা এই মন্ত্র দিয়ে কি মানুষকে বাঁচানো যায়। তো এই বিষ শরীর দোহাই বুঝিয়ার খাটে না, বমি করলে বোঝাই যায় যে আর পসিবল না, তাকে বাঁচানো যাবে না, বিষ শরীর দোহাই দিয়েও তাকে বাঁচানো পসিবল না। ঠিক আছে, আমরা বিলাসী শেষ করে দিই। বিলাসী আমাদের গত দিনে বেশ ভালো মতো হয়েছে। জাস্ট একটা ব্যবচ্ছেদমূলক কোশ্চেন। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আগেই বলছি, সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। কি বলো দেখি? সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় আমাদের অপরিচিতা গল্প। ভারতী পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী। ওকে, নেক্সট কোশ্চেন। এই তো চলে এসেছি আমরা আমার পথে। আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? কি বলো দেখি, আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? পরিষ্কার করা আগুনের ঝাড়ু, আগুনের স্ফুলিঙ্গ, নাকি ধূমকেতু? সবাই বলছো আগুনের স্ফুলিঙ্গ। পিডিএফটা আজকে পাবা ভাইয়া, আজকে ক্লাস শেষ করে আজকে পাবা। ওকে, কেউ বলছো ক, কেউ বলছো খ, আগুনের ঝাড়ু। তো এটা মানে হচ্ছে পরিষ্কার করা। আবারও বলছি, ইন এভরি বিট অফ কোশ্চেন, যে কোনো বাংলা প্রশ্নে যখন তুমি দেখবা কবিতার একটা শব্দের অর্থ অনেক হইতে পারে। সোনার ধান মানে এমন ধান যেটা সোনা দিয়ে তৈরি, কিন্তু যদি প্রশ্ন হয় সোনার তরী কবিতায়, ঠিক আছে, প্রশ্ন যদি হয় সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে, তখন তুমি বলবা সোনায় মোড়ানো ধান না, সোনার ধান কি মহাকালের প্রতীক। অ্যাট দ্য সেম ওয়েতে প্রত্যেকটা গদ্য পদ্যে কিছু শব্দ নিজের অর্থের বাইরে অন্য অর্থ ক্যাপচার করে, অন্য অর্থ নিয়ে সে কি রিপ্রেজেন্ট করে, তাই না? তো এই যে অন্য অর্থটা আছে, এই অন্য অর্থটাই তোমাদেরকে প্রশ্নে যখন বলা থাকবে যে গল্পে এই শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, আগুনের সম্মার্জনা মানে নর্মাল অর্থ আগুনের ঝাড়ু, ঠিক আছে, আগুনের ঝাড়ু, কিন্তু তোমার এই পুরো জায়গায় আগুনের সম্মার্জনা বলতে কবি আগুনের ঝাড়ু বোঝাননি, বরং কি সমাজের সব কি বিদ্যমান সব মিথ্যা বিনয় এবং সমস্যাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করতে চেয়েছেন, তাই না? তাহলে এই যে একটা বিষয়, এই জায়গায় আমাদের প্রত্যেকটা গল্পে অবশ্যই মাথায় রাখতে হবে, ডিরেক্ট শব্দের যেটা অর্থ মনে হবে সেটা দেওয়া যাবে না। প্রশ্নে যদি বলে আগুনের সম্মার্জনা মানে কি, তখন তুমি দিতে পারবে আগুনের ঝাড়ু, কিন্তু যদি বলে আগুনের সম্মার্জনা বলতে কি বোঝানো হয়েছে, তখন কিন্তু এটার আগুনের ঝাড়ু বোঝায় নাই, পরিষ্কার করা বোঝাইছে। এই টাইপের কোশ্চেন আর কখনো লাইফে ভুল করবা না, এটা মাথায় ঢুকায় নাও, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। মিথ্যা বিনয়ের চেয়ে
ভালো হলো কি? মিথ্যা বিনয়ের চেয়ে কি ভালো? অহংকার, সত্য, লোক ভয় নাকি ভণ্ডামি? ওকে, মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার ভালো। এবং এই জায়গায় আমার পথ প্রবন্ধে লেখকের কি সদম্ভ অহংকার প্রকাশ পেয়েছে। লেখকের মতে মিথ্যা বিনয়ের চেয়ে কি বলো দেখি, মিথ্যা বিনয়ের চেয়ে মানুষের অহংকার ভালো। কোন বিনয় বলো দেখি? কি মানুষকে অবনত করে, কি মানুষকে নিচু করে, সেটাও হচ্ছে মিথ্যা বিনয়। কি মানুষকে নিচু করে? মিথ্যা বিনয় মানুষকে নিচু করে। মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কি? মিথ্যা বিনয়ের চেয়ে ভালো হচ্ছে অহংকার। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, নজরুলের মতে গান্ধীজি আমাদেরকে কি শিখিয়েছিলেন? ভক্তি, পরাবলম্বন, আত্ম অবলম্বন নাকি শক্তি? ইয়েস, ঠিক আছে ভাইয়া। সঞ্জিদা খানম, ঠিক আছে। কতগুলো উত্তর দিয়েছো? হ্যাঁ ঠিক আছে, একটা উত্তর দিলেই হবে। ইটস নট লাইক যে এতজন তোমরা ক্লাস করছো, আমাকে তোমাদের সবার উত্তর দেখে বলতে হবে তুমি ঠিক উত্তর করেছো, বিষয়টা এমন না। আমি ঠিক যদি বলো, নিজে ঠিক হয়ে নিজে স্যাটিসফাইড হও। তোমার পড়াটা তোমার কাছে, আমি জাস্ট একটা মাধ্যম তোমার জন্য, ঠিক আছে? গান্ধীজি আমাদের মিথ্যা বিনয় শিখাইছে? এই স্বর্ণা, কি উত্তর করতেছো? শোনো, গান্ধীজি আমাদেরকে আত্ম অবলম্বন করতে শিখিয়েছে, কিন্তু গান্ধীজি আছেন এই কথা বলার মাধ্যমে আমরা অন্যের উপর নির্ভর হয়ে যাচ্ছি। এই কোশ্চেন থেকে দুটো কোশ্চেন হবে। গান্ধীজি আমাদেরকে কি শিখিয়েছেন? গান্ধীজি ভালো ছিল, তিনি আমাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখিয়েছেন, ঠিক আছে? তিনি আমাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখিয়েছেন, কিন্তু হচ্ছে গান্ধীজি আছেন এই কথা বলে আমরা তার উপর নির্ভর করছি, মানে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। গান্ধীজি আমাদের শিখেছেন আত্মাবলম্বন। প্রশ্ন যদি হয় গান্ধীজি আছেন দ্বারা কি বোঝানো হয়েছে? পরাবলম্বন, ঠিক আছে? এই দুটো কনফিউজিং কোশ্চেন, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমার পথ প্রবন্ধের প্রধান উপজীব্য কি? আমার পথ প্রবন্ধের উপজীব্য, উপজীব্য মানে কি? উপজীব্য মানে হচ্ছে লুকায়িত অর্থ। উপজীব্য মানে কি? লুকায়িত বা আলোচিত অর্থ। লুকায়িত বা কি আলোচিত অর্থ। তাহলে আমার পথ প্রবন্ধে কি বোঝাইতে চেয়েছে? সাম্যবাদ, মানুষ সমান, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ধর্মীয় সম্প্রীতি জাগ্রত করেছে, নাকি আত্মবিশ্বাস জাগ্রত করা? কোনটা? তো দেখো, বিদ্রোহী কবিতাটা হচ্ছে ইংরেজ শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু আমার পথ প্রবন্ধে লেখক মিথ্যা বিনয়, অন্যের পাঁচাটা স্বভাব, এগুলোকে কেন এত ব্যাশিং করছে, কেন এগুলোর বিরুদ্ধে কথা বলেছে? কারণ হচ্ছে মেইন অর্থই ছিল আমার পথ, সত্যের পথ। কবি কোন পথকে নমস্কার জানান? সত্যের পথকে, নিজের সত্যকে তিনি নমস্কার জানান। তিনি কারো কাছে কি করবেন না? কুর্নিশ করবেন না, কারো কাছে মাথা নত করবেন না। কি বলো দেখি? তার কাছে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার ভালো। মিথ্যা, সত্যকে ঢেকে দেয় কি? মিথ্যার জল। সত্যকে ঢেকে দেয় কি? মিথ্যার জল, ঠিক আছে? এই জায়গায় একটা কনফিউজিং কোশ্চেন আছে, বলো দেখি। সত্যকে ঢেকে দেয় আর সত্যের আগুনকে নিভিয়ে দেয়, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে প্রশ্ন, সত্যকে ঢাকে কি? সত্যকে ঢাকে হচ্ছে মিথ্যা বিনয়। সত্যকে ঢ, ঠিক আছে? সত্যকে ঢেকে দেয় কি বলো দেখি? সত্যকে ঢেকে দেয় হচ্ছে মিথ্যা বিনয়। সত্যের আগুনকে নিভিয়ে দেয় কি? মিথ্যার জল, ঠিক আছে? সত্যকে ঢেকে দেয় মিথ্যা বিনয়, এটা সবাই লেখো। সত্যকে ঢেকে দেয় মিথ্যা, শুধু মিথ্যা নয়, অপশনে যদি মিথ্যাও না থাকে তখন উত্তর করতে হবে বিনয়। অপরদিকে সত্যের আগুনকে নিভিয়ে দেয় কি? সত্যের আগুনকে নিভিয়ে দেয় হচ্ছে মিথ্যার জল। এই এক জায়গায় বিনয় হবে, এক জায়গায় মিথ্যের জল। আগুনকে নিভাবে মিথ্যার জল, আর সত্যকে ঢেকে দেবে কি? মিথ্যা বিনয়, ঠিক আছে? এই জায়গায়ও
কনফিউজিং এবং মিথ্যা বিনয়ের চেয়ে কী ভালো, অহংকার ভালো, এটাও। এবং এই জায়গা থেকে আমরা এটাই বুঝতে পারছি আমার পথ প্রবন্ধে পুরোটাই মানুষের আত্মশক্তি বা আত্মনির্ভরশীল হওয়ার কথা তুলে ধরা হয়েছে। তাহলে বুঝতেই পারছো আত্মবিশ্বাস জাগ্রত করা, এই প্রশ্নের উত্তর হবে আমাদের ঘ নাম্বার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। শিউলিমালা কাজী নজরুলের কোন ধরনের রচনা? একটা কাব্য, একটা গল্পগ্রন্থ, একটা উপন্যাস, নাকি একটা নাটক? উত্তর করো। নাটক, কেউ বলছে নাটক, কেউ বলছে গল্প, কেউ বলছে উপন্যাস। যারা বলছো ভাইয়া তোমাদের সবার উত্তরটা ভুল। উত্তরটা হচ্ছে শিউলিমালা একটা গল্পগ্রন্থের নাম। শিউলিমালা কিসের নাম? শিউলিমালা একটা গল্পগ্রন্থের নাম। কাজী নজরুল ইসলামের একটা গল্পগ্রন্থ হচ্ছে শিউলিমালা। এই জন্য কবি পরিচিতি তোমাদেরকে পড়তে হবে, বেশ ভালোভাবেই পড়তে হবে। সে কারণে সেখান থেকে এই যে কোনটা কাব্যগ্রন্থ, এটা কার রচনা, এরকম একটা কোশ্চেন এইচএসসিতে মোস্ট অফ দ্য টাইম চলে আসে। একটা প্রশ্ন একটা মার্ক। এই একটা মার্ক কি ৭৯ পাও যারা, বা মাঝে মধ্যে দেখো না ৭৯-র জন্য যারা প্লাস পায় না, তাদের দেখে কীরকম কষ্ট হয়। তো এই জিনিসটা অনলাইন প্ল্যাটফর্মে বলা কেমন হবে, বাট আমি শেয়ার করি। আমার হচ্ছে দুটোতেই লাইফে গোল্ডেন থাকতো, যদি না আমার হচ্ছে তোমাদের এসএসসিতে ইসলাম শিক্ষায় আমি পেয়েছিলাম ৭-৯ মার্ক। এটা কেন দেয়? কারণ হচ্ছে তোমাকে খুব ভালো করে এমসিকিউ অ্যান্সার করে যেন তুমি ৮২-৮৩-র উপরের রেঞ্জে থাকো। তুমি যদি অ্যাট দ্যাট সেম টাইম ৮১-৮০ এই রেঞ্জে তোমার মার্ক আসে, এটা কোনো আটার সারপ্রাইজ, এটা বাংলাদেশের ভিতরে লুকানো একটা বিজনেস পলিসি। এটা কেউ শেয়ার করো না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করছে যে ইচ্ছা করে মার্কটা দেয়। কেন মার্কটা দেয় জানো? কারণ হচ্ছে আমি যখন 79 পাইলাম, আমার একটা সাবজেক্টের জন্য আমার গোল্ডেন আসতেছে না, তাও আবার ইসলাম শিক্ষা, যেখানে আমি টেস্টে ইসলাম শিক্ষায় 92 পাইছিলাম। সেই জায়গা থেকে আমার খুবই মাথা হয়ে গেছে। আমি কি করলাম, আমি হচ্ছে তোমার ইয়াতে খাতা চ্যালেঞ্জ করে আমি খাতা চ্যালেঞ্জ করছি। খাতা চ্যালেঞ্জ করার পরে কি হইলো যে ওটার তারা আপডেট দিবে। তো আব্বু ভাবলো যে গিয়ে যোগাযোগ করে দেখি যে ওখানে আসলেই আমার ইয়াটা কোনোভাবে চেঞ্জ হইল না কেন, তারা কিভাবে চেক করে। তো আব্বু যখন কথা বলতে গেল, বললো যে এটা আসলে ওইভাবে চেক করে তার তো মার্ক বাড়ে না, আমরা এই বোর্ড চ্যালেঞ্জে সেভাবে মার্ক বাড়ে না, বাট আপনি যদি চান 1 মার্ক না 2 মার্ক বাড়ায় দিতে পারবো, এবং এভরি মার্কের জন্য ইট উইল টেক অ্যারাউন্ড 20,000 টাকা। টাকা দিয়ে অর্থাৎ মার্ক কিনে তোমাদের বাড়ানো পসিবল। এই ছিল দ্যাট ফিলোসফি। তো সেই জন্য তোমাদের বাংলার বলছি ৭৯-৮০ এই রেঞ্জে থাকবে না, ৮২-র উপরের রেঞ্জে থাকো। বলা যায় না তুমি ভালো এক্সাম দিয়েছো, তারপরেও রিস্ক জোনে যায় ৭৯ যাবা, তুমি চ্যালেঞ্জ করে খুব একটু ডেসপারেট হবা, 20,000 টাকা দিয়ে যদি চাও মার্ক বাড়াইতে। আমার নীতি, আমার বাবার নীতিতে তখন সেটা কাজ করেনি, যে নিজের যোগ্যতায় না হয় টাকা দিয়ে কখনো মার্ক কেনা যায় না। সেই জন্য আমার ওই মার্ক ৭৯-তেই টিকেছিল। এটাই হচ্ছে অবস্থা। তো এই জিনিসটা তোমাদের বলা, হয়তোবা যে রিলেটেড লোক ছিল। তো যাই হোক, বিষয়টা এই জায়গাতেই আসে। বাংলায় এই জন্য আমাদেরকে ৮২-র উপরে মার্ক থাকতে হবে, একটা মার্কও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে চলো। নজরুলের প্রথম উপন্যাস কোনটি? এটার উত্তর করো। কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাসের নাম কি? ব্যথার দান, লাল সালু, বাঁধনহারা, নাকি রূপসী বাংলা? তো সোজা কথা, কাজী নজরুল ইসলামের প্রথমটা আমি ক্লিয়ার করে দিই। কাজী নজরুল ইসলাম তার জীবনে প্রথমে একটা গল্প লিখছে। কি লিখছে? গল্প। গল্পটার নাম হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। তার যত ধরনের গল্প গ্রন্থ আছে বা বই, মেইন কথা তার লাইফে ফার্স্ট যে বইটা পাবলিশ হয়েছে সেটার নাম কি বলো দেখি? সেটার নাম হচ্ছে তোমাদের, মনে করো ভালো দেখি, সেটার নাম হচ্ছে ব্যথার দান। কি? ব্যথার দান।
ইয়েস, ব্যথার দান একটা গল্প গ্রন্থ। ব্যথার দান কি? ব্যথার দান একটা গল্প গ্রন্থ এবং কাজী নজরুল ইসলামের প্রথম বই হচ্ছে ব্যথার দান। সেকেন্ড বই হচ্ছে তার একটা কাব্যগ্রন্থ এবং কাব্যগ্রন্থ হিসেবে ফার্স্ট হচ্ছে অগ্নিবীণা। যে অগ্নিবীণার কয় নাম্বার কবিতা বলো দেখি? অগ্নিবীণার 2 নাম্বার কবিতা হচ্ছে আমাদের বিদ্রোহী কবিতা। ঠিক আছে, তার বাইরে গিয়ে তার প্রথম উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি? গ উত্তর হবে ভাইয়া, গল্প গ্রন্থ। তার ফার্স্ট উপন্যাস হচ্ছে বাঁধনহারা। সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল। তার প্রথম উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা। এটা একটা কি উপন্যাস? পত্র উপন্যাস। এখানে 18টা কি বলো দেখি? 18টা পত্র একত্র করে একটা উপন্যাসের রূপ দেওয়া হয়েছে এবং বাংলা সাহিত্যে প্রথম পত্র উপন্যাস কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দিই। কাজী নজরুল ইসলামের জীবনের জীবনের প্রথম রচনা, কোনো বই টই কিচ্ছু না, প্রথম কি লিখছে? সেটা একটা গল্প লিখছে। গল্পটার নাম কি? বাউন্ডুলের আত্মকাহিনী। এখন প্রশ্ন যদি হয় কাজী নজরুল ইসলামের প্রথম গল্প বা প্রথম রচনার নাম কি? বাউন্ডুলের আত্মকাহিনী, দ্যাটস নর্মাল। ঠিক আছে, তারপর যদি প্রশ্ন হয় কাজী নজরুল ইসলামের প্রথম বই বা প্রথম গ্রন্থ বা প্রথম গল্প গ্রন্থের নাম কি? তো জীবনে যে বই, গ্রন্থ বা গল্প গ্রন্থ ফার্স্ট যে বইটা পাবলিশ হয়েছে সেটার নাম হচ্ছে ব্যথার দান। এটা কি? গল্প গ্রন্থ। তারপরে তার প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল, প্রথম কাব্যগ্রন্থ মানে তার এটা কিন্তু ফার্স্ট বই হবে এমন না, আগে তিনি ব্যথার দান লিখে ফেলছে। তার সেকেন্ড বইটা ছিল একটা কাব্যগ্রন্থ। ঠিক আছে, সেই কাব্যগ্রন্থ হিসেবে ফার্স্ট। ক্লিয়ার? তো সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে অগ্নিবীণা। যে অগ্নিবীণার সেকেন্ড কবিতা হচ্ছে আমাদের বিদ্রোহী কবিতা। তার বাইরে গিয়ে তার জীবনে উপন্যাসের নামের সিরিয়াল নাই, তার আগে অনেক কিছু রচনা করে ফেলছে। তো তিনি তার লাইফে মাত্র 3টা উপন্যাস রচনা করেছে। 3টার মধ্যে ফার্স্টটার নাম হচ্ছে বাঁধনহারা। এটা একটা পত্র উপন্যাস। এখানে কয়টা বলো দেখি? 18টা পত্র মিলে একত্র করা হয়েছে। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কাজী নজরুল ইসলামের মতে আমাদের নিষ্ক্রিয় করে দেয় কি? বিনয়, পরশ্রী কাতরতা, আত্মনির্ভরশীলতা, পরাবলম্বন। কাজী নজরুল ইসলামের মতে আমাদেরকে নিষ্ক্রিয় করে দেয় কি? পরাবলম্বন। গুড জব, ইয়েস, আমাদেরকে পরাবলম্বন নিষ্ক্রিয় করে দেয়। এটাতে আর ব্যাখ্যা করার কিছু নাই। আমরা নেক্সট কোশ্চেনে যাই। বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতাকে? একটু আগেই বললাম প্রথম পত্রোপন্যাস কে? কাজী নজরুল ইসলাম। কয়টা পত্র ছিল? 18টা পত্র ছিল। তারপরে আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন? আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি পথ প্রদর্শক, অহংকারী ব্যক্তি, অভিশাপরতের সারথি নাকি বিনয়ী ব্যক্তি? উত্তর করো। নেক্সট কোয়েশ্চেন, আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন? পথ প্রদর্শনকারী। এই নিজেকে উনি পথ প্রদর্শনকারী বলছে না, বলছে আমার পথ হচ্ছে সত্যের পথ। এই সত্যের বিপরীত পথ ছাড়া কোনো পথই আমার কি বলো দেখি? কোনো পথই আমার জন্য বিপদ নয়। তার মানে তিনি কি এখানে পথ দেখাচ্ছে? নিজের পথের কথা বলছে। কেমনে উত্তর হয়? তিনি নিজেকে অভিশাপ রথের সারথি হিসেবে বলেছেন। কিসের বলো দেখি? অভিশাপ রথের সারথি হিসেবে অভিহিত করেছেন। ঠিক আছে, এটার জন্য, অর্থাৎ এই সত্যের পথে চলার জন্য তিনি কি অভিশাপ রথের সারথি হিসেবে নিজেকে গণ্য করেছেন। উত্তর কত হবে? উত্তর হবে গ, অভিশাপ রথের সারথি। ঠিক আছে, নেক্সট চলো। কাজী নজরুল ইসলামের মতে কার পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব? এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন। সত্যের অহংকার যার মধ্যে আছে তার দ্বারাই কি বলো দেখি? তার দ্বারাই অসাধ্য সাধন করা সম্ভব। নেক্সট কোশ্চেন, আত্মাকে চিনলে কিভাবে আত্মনির্ভরশীলতা আসে বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? এটাও কাজী নজরুল ইসলাম। এটাও সহজ জ্ঞানমূলক প্রশ্ন। আমার পথ দেখে তোমাদের কঠিন মনে হয়, কিন্তু ইন দ্য মিন টাইম না, আমার পথে খুব একটা বেশি কিছু নাই।
নিজের শক্তিকে জানার মাধ্যমে। ইয়েস, আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আছে, নিজের শক্তিকে জানলে আত্মশক্তি অর্জন হয় এবং আত্মশক্তি অর্জন করলে আত্মনির্ভরশীলতা হয়। দ্যাটস দ্য ফ্যাক্ট। কী বলো দেখি? তাহলে নিজেকে জানলে নিজের শক্তি বা আত্মশক্তি অর্জন করবা, আত্মশক্তি অর্জনের মাধ্যমে তুমি আত্মনির্ভরশীল হবা। নেক্সট কোশ্চেন, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রন্থ? উত্তর করো, এটা তোমাদের বইয়ে আছে, উত্তর করো দ্রুত। কোনটা? এইগুলো একদম মুখস্থ পড়া, এখানে তোমাকে বোঝাতে পারবো না কিছু, এটাতে তোমাকে জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করে মনে রাখতে হবে কবি পরিচিতি পাঠটা। না, তোমাদের জন্য আপসেট, কজ তোমরা ক্লাসে মাত্র কত, মাত্র 27টা শেয়ার, তাহলে হয় কিভাবে বলো? ক্লাসে তোমাদের অ্যাটলিস্ট 200-300 বলেছে, 100টা শেয়ার ডান না করলে তোমরা কিন্তু পিডিএফ পাবা না। সমস্যা নেই, এই ক্লাসের পিডিএফ নিয়ে থাকিও তো, জাস্ট তোমাদের কাজে। এখনও অলরেডি 160 জন ক্লাস করছো অ্যারাউন্ড, তো 160 জন শেয়ার করলেও 160টা শেয়ার হয়, ঠিক আছে? জাস্ট বলি তোমাদের জন্য, পড়ার মাঝে আমার ইন্টারাপ্ট করতে ভালো লাগে না, বাট আমার দায়িত্ব বলার বলতেছি, ঠিক আছে? পিডিএফ দিব না, থাক। চলো এখন পড়া করি। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রন্থ? যুগবাণী। ইয়েস, কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। এবং কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থেরও নাম জেনে রাখো, এটা নিয়ে খুবই কনফিউজড হও তোমরা, অনেক বড় বড় বইয়েও এটা ভুল লেখা যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধের নাম হচ্ছে কি বলো দেখি? তুর্ক মহিলার কি বলো দেখি? ঘোমটা খোলা। কি? তুর্ক মহিলার ঘোমটা খোলা। এখন অনেকেই এটাকে বানায় দেয় তুর্কি মহিলার ঘোমটা খোলা, যেটা ভুল, বরং তার উচ্চারণে শব্দটা তুর্ক হিসেবেই আসে। কি বলো দেখি? তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটাই ঠিক বানান, তুর্কি হচ্ছে ভুল বানান। অপশনে দেখে তুর্কি মহিলার ঘোমটা খোলা দিও না, এটা হবে তুর্ক মহিলার ঘোমটা খোলা, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম কি? এটা তোমরা এখন চোখ বন্ধ করে পারবা। সবার প্রথমে জীবনে একটা গল্প লিখছে, সেটার নাম হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? একটু আগেই আমরা পড়ে ফেলেছি। প্রথম যে বইটা পাবলিশ করছে সেটা হচ্ছে ব্যথার দান। ওকে, যেগুলো পারবো সেগুলোতে সময় নষ্ট করব না। আমার পথ প্রবন্ধে লেখক কাকে নমস্কার জানিয়েছেন? আমি নমস্কার জানাই আমার ড্যাশ ড্যাশ ড্যাশ। উত্তর করো। ওকে, সত্য কি? এটা খুবই সহজ প্রশ্ন, একদম শুরুতেই বলছে। চলো এখন নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য, নিচের হাত দ্বারা কোনটিকে বোঝায়? আমার পথের আলোচনা শেষ, বাট আমার পথ থেকে এখন একটা কোশ্চেন করব, যেই প্রশ্নের উত্তর স্বর্ণা উত্তর দিবা না, ও পারবে, ও বাদে উত্তর করো, ঠিক আছে? সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে, আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? এটা কয়ের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? কোনো অপশন নাই, দেখি কে উত্তর করতে পারো। লাস্ট কোশ্চেন আমার পথের পরে আমরা এখন মানব কল্যাণে চলে যাব, ঠিক আছে? আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? এটার উত্তর একদম জ্ঞানমূলক উত্তর, সবাই টাইপ করো। আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? ব্যক্তিসত্তার জাগরণ করা। আচ্ছা ঠিক আছে, হিন্দু ইভা উত্তর দিয়ে ফেলেছে।
আচ্ছা, সত্য, আমার পথের অন্যতম উদ্দেশ্য সত্য, এটুকুই, সত্যি, এটুকুই। আচ্ছা, আত্মনির্ভরশীল, এটুকুই। আর কোনো চাই, আর কোনো উত্তর? জ্ঞানমূলক প্রশ্ন একটু টাইপ করো, বাংলা একটু টাইপ করো, দেখি কার মাথায়। মানুষকে আত্মস্বাবলম্বন করা, আচ্ছা ঠিক আছে। আরও একটু হিন্ট দেই, এটার উত্তরটা বইয়ে লাইন টু লাইন লেখা আছে। আমার পথের অন্যতম উদ্দেশ্য হলো ডট ডট ডট, এটা একদম বইয়ে লাইন টু লাইন দেওয়া আছে। কোন জায়গায়? লাস্টের প্যারাটার প্রথম লাইনটা, বইয়ের একদম শেষ জায়গায় এসে লাস্ট যে প্যারাটা আছে সেটা শুরুর লাইনেই দেওয়া আছে। ঠিক আছে, উত্তরটা হয়নি ভাইয়া, একজন উত্তর দিয়েছি, ইভা ইসলামের উত্তর পাইছি। সেটা হচ্ছে কি বলো দেখি? আমার এ পথের অন্যতম উদ্দেশ্য হলো হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় কোথায় তা খুঁজে বের করা এবং তা দূর করা। কি বলো দেখি? হিন্দু মুসলিমের মিলনের অন্তরায়ে গলত কোথায় তা খুঁজে বের করা। বইটা খুলো, একদম লাস্ট লাইনটাতে ওই প্যারাটা পাবা, ওটা বইয়ে একদম জ্ঞানমূলক দেওয়া আছে। এখন যদি প্রশ্নটা বই থেকে জ্ঞানমূলক হিসেবে করে তখন উত্তরটা এরকম হবে, আর অপশনে যদি এটা না থাকে তখন বুঝবা যে মানুষকে আত্মমর্যাদাশীল করা বা আত্মবিশ্বাসী করার লক্ষ্যে লেখা হয়েছে। ঠিক আছে, কিন্তু যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় উত্তর এটা মাস। যদি কয়ে প্রশ্ন আসে আমার পথের অন্যতম উদ্দেশ্য কি, তার মানে বুঝতেই হবে এটা উত্তর হবে হিন্দু মুসলিমের মিলনের অন্তরায় কোথায় তা খুঁজে বের করা এবং তা দূর করা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, মিমো বলেছে, ঠিক আছে, ওকে। তারপরে চলো নেক্সট কোশ্চেন। নিজেও এই কোশ্চেনটা তো হইলই না, নিচের হাত বলতে কি বোঝায়? আমরা মানব কল্যাণে আসলেই নিচের হাত দ্বারা কি বোঝায়, এবং মানব কল্যাণ থেকে দুটো এমসিকিউ দেখায় দিব। সবচেয়ে রিপিটেটিভ কোশ্চেন কিসের জন্য? এইচএসসি এর জন্য। কোন দুইটা কোশ্চেন যাচ্ছি আজকে। নিচের হাত দ্বারা কোনটিকে বোঝায়? অসম্মানীয় আত্মমর্যাদা, যে হাত নিচে থাকে, এই নিচের হাত বলতে সবসময় আত্মমর্যাদাহীন বোঝায়। উপরের হাত বলতে উপরের কোন হাত শ্রেষ্ঠ? উপরের হাত সবসময় শ্রেষ্ঠ, নিচের হাত অপেক্ষা উপরের হাত সবসময় শ্রেষ্ঠ। তারপরের প্রশ্ন, ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? অর্থাৎ যে ভিক্ষা গ্রহণ করে তার দীনতাকে কবি কোন শব্দ দ্বারা সম্ভাষণ করেছে বলো দেখি? নির্মোহ, বিভৎস, সাদামাটা নাকি নগণ্য? উত্তর করো। খ, ইয়েস, বিভৎস। ভিক্ষা গ্রহণকারীর দীনতাকে কবি কি লেখক কি বলো দেখি? বিভৎস হিসেবে অভিহিত করেছেন। লেখকের মতে একটি রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক গড়ে তুলতে পারে? মানব কল্যাণে বুঝছো, ভিতর থেকে রস আস্বাদন করার কিছু নাই, যেমনটা আমার পথে আছে। কারণ হচ্ছে তিনি একদম ডিরেক্ট বলে দিয়েছে যে মানব কল্যাণের কুৎসিত রূপ আমরা আমাদের কোথায় দেখতে পারি? আমাদের আশেপাশেই দেখতে পারি, যেমন কাঙালি ভোজের মধ্যে একটা। এবং এই জায়গা থেকে পুরো মানব কল্যাণেই তোমার কোথায় কাকে কি করতে হবে, কোন ধরনের রেড ক্রিসেন্টের মতো সংস্থা বেড়ে যাওয়াই মানব কল্যাণের কুৎসিত রূপের আরেকটা উদাহরণ। যে আমরা আসলে মানব কল্যাণ বলতে কি সেটা বুঝি না, সেটা এস্টাবলিশ করার জন্য আমাদেরকে কি কি করতে হবে এটাই এখানে বলা। জ্ঞানমূলক কোশ্চেন নোট করবা, নোট করে উত্তর করবা, নোট করার ওই জায়গার বাইরে আর প্রশ্ন খুবই একটা নাই, বলতে গেলে নাই। ঠিক আছে, লেখকের মতে একটি রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে? না, বইয়ে জ্ঞানমূলক বলছি। দেশের মানুষকে আত্মমর্যাদার কথা স্মরণ করিয়ে দিবে না। হাত পাতা, হার্ড ওয়ে, হাত পাতা বা চাটুকারিতাকে প্রশ্রয় না দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র কিভাবে করতে পারে? হাত পাতা বা চাটুকারিতাকে প্রশ্রয় না দেওয়ার মাধ্যমে। খ নাম্বার উত্তর হবে। একটি রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক করতে পারে বলো দেখি? খ নাম্বার উত্তর হবে। এইটাই হচ্ছে, এই জন্য বইয়ে মানব কল্যাণটা একদম জ্ঞানমূলক, লাইন টু লাইন বেশ কিছু প্রশ্ন আছে, আমি ইম্পর্টেন্টগুলো করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা গেল। আরেকটা আছে সমাজের ক্ষুদ্রতম একক কি? সমাজের ক্ষুদ্রতম একক পরিবার, এটা তো আমরা পারবো। তারপরে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার?
এটাও জ্ঞানমূলক কোশ্চেন। সমাজের ক্ষুদ্রতম একক পরিবার, এটা আমরা জানি, তাও একবার রিভিশন দিয়ে রাখো। তারপরে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার ও সমাজের, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের, কোনটা? কেউ বলছো ক পরিবার, সমাজ, রাষ্ট্রের, আবার কেউ বলছো ঘ ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের। উত্তর কি বলো দেখি? মনে রাখবা, মানব কল্যাণ কখনোই ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না। আবারও বলি, মানব কল্যাণ কখনো কি হতে পারে না? ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না। অর্থাৎ একজন হিসেবে তুমি কাউকে দান করবা, সেই দান দিয়ে কখনো মানব কল্যাণ হবে না। এটাই হচ্ছে আমাদের পুরো মানব কল্যাণের থিম। অন্যকে দান করা বা অন্যের হাত পাতার মাধ্যমে মানব কল্যাণ নাই, বরং অন্যকে স্বাবলম্বী করার জন্য সামগ্রিকভাবে একটা চেষ্টা চালাইতে হবে, সেটাই আসল মানব কল্যাণ। ঠিক আছে, তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের। কেননা মানব কল্যাণ কি বলো দেখি? মানব কল্যাণ কখনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না, তাই ব্যক্তি অপশন হবে না। তারপরে ক উত্তর, লেখকের মতে মানব কল্যাণ কখনো কি হতে পারে না? উত্তর করো, এটা জ্ঞানমূলক। এর উত্তর আমি একটু আগেই তোমাদের বলে দিলাম। ঠিক আছে, লেখকের মতে মানব কল্যাণ কখনো কি হতে পারে না? ক্ষুদ্র, স্থূল, সংকীর্ণ নাকি স্বয়ম্ভু? হ্যাঁ, মানব কল্যাণ কখনো ব্যক্তিকেন্দ্রিকের স্বয়ম্ভু মানে হচ্ছে স্বয়ং সম্পূর্ণের সমার্থক শব্দ, অর্থাৎ নিজের নিজ কেন্দ্রিক। কি বলো দেখি? নিজ কেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিকের সমার্থক শব্দই হচ্ছে স্বয়ম্ভু। তাহলে মানব কল্যাণ কখনো ব্যক্তিকেন্দ্রিক বা স্বয়ম্ভু হতে পারে না। লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য আমাদের দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নাই? এটা আমরা জানি, মানব কল্যাণের কুৎসিত রূপ আমরা আশেপাশেই দেখতে পারি। কিভাবে দেখতে পারি? এই যে কাঙালি ভোজের মতন ঘটনা, একই সাথে রেড ক্রিসেন্টের মতো সংস্থা বেড়ে যাওয়ায়। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। রিলেশনশিপ, এই যে দুটো কোশ্চেন খুব ভালো করে মনে রাখতে হবে এইচএসসিতে আসার মতন। রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ of the world of appearance. কি বলো দেখি? রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। বক্তব্যটি কার? কাজী নজরুল, রবি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাইরে থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বক্তৃতা থেকে নেওয়া হয়েছে? এখন বলো, কে পারবা? এই যে লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বক্তৃতা থেকে নেওয়া হয়েছে সেটা বলো। রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। তো সেই লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বলা এই লাইনটা আবুল ফজল তার কি মানব কল্যাণে তুলে ধরেছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর আন্তঃপারস্পরিক রিলেশনশিপ বলতে এটা বুঝিয়েছেন। এটা তার কোথা থেকে নেওয়া বলো দেখি? হাবার্ট না, ঠিক আছে, হিবার্ট বক্তৃতা মালা। ইয়েস, গুড জব। এটা তার হিবার্ট বক্তৃতা মালা থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের হিবার্ট বক্তৃতা মালা থেকে নেওয়া। এবং বই এরকম লাইন আরও একটা আছে, সেটা কি বলো দেখি? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, এই কথাটা কার? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। গুড জব, বিভা পেরেছে। বঙ্কিমচন্দ্র, হ্যাঁ, এটা কার বলো দেখি? এটা বঙ্কিমচন্দ্রের। এখনো এমন কেউ ক্লাস করছো যে 45 ডেজ চ্যালেঞ্জের গ্রুপে জয়েন হওনি?
সে যদি এখনও এত লং টাইম ক্লাস করে থাকো, তুমি জাস্ট হচ্ছে গ্রুপটার প্রত্যেক দিন পোস্ট হয়, পোস্টের ক্যাপশনেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, গ্রুপটাতে জয়েন হয়ে যায়ও। কেননা এই যে পড়তেছো সাজেশন থেকে শুরু করে সব কিছু একদম ফ্রিতে, কেননা তোমরা হচ্ছে আমাদের অ্যাডমিশনের হাতিয়ার। এইচএসসিতে একটা ভালো রেজাল্ট তোমাদের যদি আমরা করিয়ে দিতে পারি, দ্যাট মিন্স তোমরা অ্যাডমিশন একদম ফুল ফ্লেজ হিসেবে আসবা, স্বপ্নের বিশ্ববিদ্যালয় জুনিয়র হিসেবে তোমাদেরকে দেখবো আমার ঢাবি ক্যাম্পাসে ইনশাল্লাহ। যাদের ঢাবি এইম, যাদের অন্য জায়গায় এইম, তারা সেই জায়গায়। তো সেটার জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, এবং এই কষ্টটা যেন সহজ হয় এই জন্য আমরা এই পুরো সময় ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখন পড়ার মাঝে আমি আর বলবো না, ক্লাসটা যখন শেষ করব, অলরেডি তোমরা এখনও 160 জনের মতন আছো, ক্লাসটা অবভিয়াসলি ক্লাস শেষ হবে। ভাইয়ার ক্লাস যদি ভালো লাগে অ্যাজ এ গ্র্যাজুয়েটেড, ক্লাসটা তখন শেয়ার করে রাখবা, যেন পরে হলেও ফ্রেন্ডরা দেখতে পারে। তো চলো আমরা এখন পড়ায় যাই। তুমি অধম হইবা বলে আমি উত্তম, অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? এটা কার? এটা হচ্ছে গ্রুপ লিঙ্কটা। আচ্ছা থামো, ওয়েট। এই যে তোমাকে একটা গুগল ফর্মের লিঙ্ক দিচ্ছি, এটা পূরণ করবা। এটা পূরণ করলে তুমি গ্রুপ লিঙ্ক থেকে তোমার রিলেটেড যা কিছু পেতে পারো। এই যে গুগল ফর্মটা পূরণ করবা, সেখানেই তোমার সাথে এই যে দেখো, ওকে, গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে, দেখো ফর্মটা পূরণ করে ফেলিও। ওকে, ঠিক আছে। তো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি? শব্দটা দেখো যৌথ, আর উত্তর আমি করব না। অর্থাৎ যৌথ সব মিলিয়ে একটা জাতিকে চেতনার প্রতীক কি? রাষ্ট্র, সরকার, সমাজ নাকি পরিবার? কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্র? সেটা হচ্ছে ধ্রুব ভাইয়া। সেই চলচ্চিত্রের নামটা জেনে রাখো। ধ্রুব চলচ্চিত্রে অসুস্থ হওয়া অবস্থাতেই কাজী নজরুল ইসলাম সেখানে একটা সিন করেছিল। মুভিটার নাম কি? মুভিটার নাম হচ্ছে ধ্রুব। এটাও জেনে রাখো, যদিও বা তোমাদের সিলেবাসের বাইরে, বাট যেহেতু আজ করছো অ্যাডমিশনে পড়াই, ওটা জেনে রাখো, ধ্রুব চলচ্চিত্র, ঠিক আছে? রাষ্ট্র, হ্যাঁ। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কি বলো দেখি? যৌথ চেতনার প্রতীক হচ্ছে রাষ্ট্র, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। লেখকের মতে বর্তমানে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে? রাষ্ট্র, জাতি, সম্প্রদায় আলাদা, যে এই চেতনাটা মানুষকে কি করে বলো দেখি, উত্তর করো। থামো, তোমার জন্য আমি গ্রুপের লিঙ্কটা নিয়ে আসছি, ওয়েট। এইচএসসি 24 ফাইনাল সাজেশন, দেন হচ্ছে শেয়ার কপি লিঙ্ক, ওকে। গ্রুপে ফ্রেন্ডদেরকেও মেনশন করে ফেলিও। অলরেডি নতুন একটা ক্যাপশন নতুন একটা ক্যাম্পেইন শুরু হবে। গ্রুপে ফ্রেন্ডদেরকে মেনশন আগে থেকে যদি করে রাখো, তাহলে তুমি কিন্তু একটা বেশ, কি বলো দেখি, বেশ ভালো রকমের একটা পুরস্কার পেতে পারো, অ্যাডমিশন রিলেটেড বই থেকে শুরু করে। আর তোমাদের কিন্তু অলরেডি আমাদের টার্গেট ডিউ ব্যাচে প্রি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তুমি যদি এখন থেকে অফারে ভর্তি হইতে চাও, আমাদের মেইন যেটা এবার ইনশাল্লাহ আমরা 500-র কাছাকাছি চলে এসেছি। আগের বারে অলরেডি এখনও আমাদের সংবর্ধনার ফর্ম ফিল আপ চলছে, পূরণ হলে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় 500। এটা জাস্ট ভাবতেই অবাক লাগে যে তোমাদের জন্য এত কষ্ট করার ফল হিসেবে আমরা এই রেজাল্টটা পাই। ভেবে দেখো, পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কতজন পরীক্ষা দেয়, সেই জায়গায় একটা প্ল্যাটফর্ম তাদের ক্লাস করে সেখান থেকে 400 জনের মতন একটা ইউনিভার্সিটির, শুধু মানবিক একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। মানবিকের যদি সিট দেখো, মানবিক আর বাণিজ্য মিলায় সেই জায়গায় সিট সংখ্যা চলে যায় তোমার 4 থেকে 5,000-এর মতন। তো ধরো 400-500 অ্যারাউন্ড ধরলাম। অনেকে ফ্রি ক্লাস করে, অনেকে তো তাদের তথ্যও জানায় না, কেননা
পে করে এরকম বিষয় দেখো, তার মানে আমরা খুব গর্ব করে একদম প্রমাণসহ বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া প্রত্যেক 10 জনের মধ্যে একজন কি এডুকেশনের স্টুডেন্ট। দ্যাটস দ্য থিং। এবং সেটার জন্য প্রস্তুতির জন্য চাইলে অলরেডি তোমরা কিন্তু এখন ভর্তি শুরু হয়ে গেছে, সেগুলোর বাইরে আমরা এখন পড়ায় যাই। উত্তর হবে কি? উত্তর হবে বিভক্ত। উত্তর কি বলো দেখি? উত্তর হবে বিভক্ত। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন, লিঙ্ক দিয়ে দিয়েছি ভাইয়া, লিঙ্ক কমেন্ট করলাম তো, এই যে দেখো কিসের বিভক্তিকরণের, কিসের বলো দেখি? বিভক্তিকরণের নীতি মেনে চললে কখনো কি, কোন নীতি মেনে চললে কখনো মানব কল্যাণ সম্ভব নয়? বিভক্তিকরণের নীতি মেনে চললে কখনো মানব কল্যাণ সম্ভব নয়। আবার কি বলো দেখি? মানুষকে কি করে? বিভক্ত করে। অর্থাৎ রাষ্ট্র জাতি এই চেতনা মানুষকে কি করে? মানুষকে বিভক্ত করে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচ তোমরা অ্যাডমিট হতে পারবা, তোমরা অ্যাডমিট হতে পারবা। ডিটেলস জানতে এডুকেশনের পেজে জাস্ট মেসেজ দিয়ে রাখো। নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, অনেক কথা হইলো, এখন পড়ায় ব্যাক। কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না? একটু আগেই বললাম, বিভক্তিকরণের মনোভাব বা বিভক্তিকরণের নীতি ফলো করে কখনো মানুষের কল্যাণ করা যায় না। মানব কল্যাণের আমাদের মেইন প্রশ্নগুলো আমরা শেষ করে ফেলেছি। সংকীর্ণতা ও গোঁড়ামি মুক্ত উদার মানসিকতার চর্চাকে কি বলে? সংকীর্ণতা ও গোঁড়ামি মুক্ত উদার মানসিকতার চর্চাকে কি বলে? মুক্তবুদ্ধি, উদারতা, অসাম্প্রদায়িকতা নাকি মানবিকতা? বলো। মুক্ত বুদ্ধি, ইয়েস। অসাম্প্রদায়িকতা না ভাইয়া, মানবিকতাও না। শোনো, সংকীর্ণতা ও গোঁড়ামি মুক্তর বাইরে হ, বলে নাই ফ্রি মাইন্ডেড হ। তুমি খুবই ন্যারো মাইন্ডেডের ছেলে, হ্যাঁ? তুমি এত ন্যারো মাইন্ডেড কেন? এটাই ন্যারো মাইন্ডেড মানে হচ্ছে নিচু মানসিকতা, এবং অপরদিকে ফ্রি মাইন্ড মানে হচ্ছে মুক্তি বুদ্ধির চর্চা বা মুক্ত চেতনা। ঠিক আছে, তো এই জায়গা থেকেই কি বলো দেখি, এটা হবে মুক্ত বুদ্ধি। উদারতা কিসের? মুক্ত বুদ্ধি বা ফ্রি মাইন্ডের চেতনা। তারপরে চলো, লেখকের মতে সমস্যা যত বড় আর ব্যাপকই হোক না কেন কিভাবে তা মোকাবেলা করতে হবে? এই কোশ্চেনটা দেখে অনেকেই মনে করো এটা আমার পথের, কিন্তু না, এইটা মানব কল্যাণের লাইন। এটা বলছে কি? এটা আবুল ফজল বলছে। আবুল ফজলের নিজের লেখাই লাইন। সমস্যা যত বড় আর কি বলো দেখি ব্যাপকই হোক না কেন কিভাবে তার মোকাবেলা করব? মানব কল্যাণে আবুল ফজলের বলা বক্তব্য। উত্তর কি হবে? উত্তর করো দেখি, এটার উত্তর দেখি। হয়নি, আরো দেখি, উত্তর করো। ইয়েস, এটা একদম জ্ঞানমূলক প্রশ্ন। সাহস ও বুদ্ধিমত্তার সাথে, অনেকেরই মনে হতে পারে যে সবাই একসাথে বোঝা, একাই কেন বইব, সবাই একসাথে বইব, কিন্তু না, বইয়ে লেখাই আছে সমস্যা যত বড় আর কি ব্যাপকই হোক না কেন সাহস ও বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে তা মোকাবেলা করতে হবে। নেক্সট কোশ্চেন, কি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত হিসেবে একটা পদ্ধতি হয়ে যায়? বলো দেখি, কি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো মর্যাদা অবমাননাকর এক পদ্ধতি হয়ে যায়? উদ্দেশ্য, সংস্কার, পরোপকার নাকি উপলব্ধি? গ নূরে জান্নাত হয়নি, গ বলছে পরোপকার, ক উদ্দেশ্য, তানজিম বুসরা ঘ উপলব্ধি। তোমাদের মাঝে এখনো প্রচুর কনফিউশন আছে, এটা ক্লিয়ার করে দেই। এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন ভাই, এবং জেনে রাখো এই প্রশ্ন তিনটা কি, মানব কল্যাণ কখনো কি হয় না, মানব কল্যাণ কখনো স্বয়ম্ভু হয় না, মানব কল্যাণ কখনো ব্যক্তিকেন্দ্রিক হয় না, মানব কল্যাণ কি, কোন কোন মনোভাব নিয়ে কখনো মানব কল্যাণ করা যায় না? বিভক্তিকরণের, এবং সমাজ, জাতি, রাষ্ট্র, সমাজের চেতনা মানুষকে কি করে? বিভক্ত করে। এবং কি ছাড়া মানব কল্যাণ স্রেফ
দান খয়রাত হয় সেটা হচ্ছে উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত। কি ছাড়া? উপলব্ধি, উদ্দেশ্যও না পরোপকারও নয়, একদম জ্ঞানমূলক প্রশ্ন। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতন মর্যাদার অবমাননাকর একটা পদ্ধতি হয়। কি হয়? ঘ। অনেকে উত্তর করেছো, উত্তর হবে ঘ, উপলব্ধি। অনেকে ঠিক আছে, যারা ভুল করেছো সবাই এটা ঠিক করে নাও। উপলব্ধি ছাড়া, হ্যাঁ, উদ্দেশ্য হবে না, বইয়ে একদম সরাসরি লেখা আছে, উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি হয়ে যায়। বাংলা ক্লাস এটা 2 নাম্বার চলতেছে ভাইয়া, আরও প্রচুর ক্লাস আসবে, সমস্যা নাই। শুক্র, শনি, বুধ এবং সোমবার তোমার রেগুলার ইনশাল্লাহ তোমাদের ভাইয়াকে দেখবে। এবং তোমরা মহসিন ভাইয়ার ক্লাসে সেই রকমই স্প্যামিং করছো নাকি, যে ভাইয়া বাংলা ক্লাস চাই বেশি করে, কোন ক্লাস বেশি চাও? তো সেই কারণে ভাইয়া এখন আমাকে তোমাদের বাংলা ক্লাস ধরাই দিছে, ঠিক আছে? ওকে, তো চিন্তা নাই, তোমাদের অনেকগুলো ক্লাস নিয়ে আমি আসবো রেগুলার, এবং বাংলায় আমাদের একটা সেরা প্রস্তুতি নিশ্চিত করব। ওকে, ঠিক আছে। তারপরে চলো, বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কিসের উত্তরাধিকার রেখে গেছেন? দান খয়রাত, সাহায্য, এটা অপশন পড়ো, ঠিক আছে? দ্রুত উত্তর করবা, দ্রুত উত্তর করে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। মানব কল্যাণের বেসিক যে কয়েকটা কোশ্চেন ছিল আমরা কিন্তু কভার করে ফেলছি। এইচএসসি 25 শর্ট সিলেবাস, সেটা এইচএসসি 23-এর উপরেই। এইচএসসি 25 তোমাদেরও শর্ট সিলেবাস, 26 থেকে ফুল সিলেবাসে পড়াশোনা শুরু হবে, তো তোমাদের চিন্তা নেই। ওকে, হ্যাঁ, মানবিক চিন্তা ও আদর্শের, রাইট, আমাদের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা ও আদর্শের একটা উত্তরাধিকার আমাদের জন্য রেখে গেছেন। যে উত্তরাধিকার আমাদেরকে কি বলো দেখি, যে উত্তরাধিকার থাকা সত্ত্বেও আমরা সেটা ব্যবহার করতে পারি না। মানব কল্যাণ প্রবন্ধে মানব মর্যাদার অবমাননাকর একটা পদ্ধতি কি বলো দেখি? কাঙালি ভোজন, দান খয়রাত, শোষণ, নাকি হচ্ছে বাঙাল ভোজ? তো এটা তোমাদের আগেই বলে দিয়েছি, মানব মর্যাদার অবমাননাকর পদ্ধতি একটা কুৎসিত রূপ হচ্ছে কাঙালি ভোজন। এই কাঙালি ভোজন কি মানে? হচ্ছে সবাইকে একসাথে কি দান করার জায়গায় সবাইকে একবেলা খাবার খাওয়ানো, যেটাকে বলে কাঙালি ভোজন। ওকে, ঠিক আছে, এরই মধ্য দিয়ে মানব কল্যাণের আমাদের আলোচনা শেষ। বেসিক কিছু মেজর কোশ্চেন আমরা জানলাম, এবার আমরা এখন মাসি পিসি শুরু করে দিব। মাসি পিসি গল্প, ক্যারেক্টার কি? মাসি পিসি আহ্লাদি, যোগু, এবং তার বাইরে কি বলো দেখি? রহমান। রহমান কি করে? ওই যে আহ্লাদিকে তার মেয়ের মতো মনে করে, তারপর থেকে আসে কৈলেশ, কৈলেশ চারপাশ থেকে একটু ইয়া করে, তারপর কি? তারপর আমাদের কানাই চৌকিদার আসে, চৌকিদারের সাথে পেয়াদা আসে কয়জন? চৌকিদারের সাথে পেয়াদা আসে 3 জন, এবং তার বাইরে কলেরায় ফুল ফ্যামিলি মারা যায়। মাসি পিসিকে কিসের সময়? দুর্ভিক্ষের সময় মাসিকে হেল্প করে কে বলো দেখি? মাসিকে হেল্প করে তার বাবা। কার বাবা? আহ্লাদের বাবা। শেষমেশ 2 বুড়ি একে অপরের সাথে না জমলেও আহ্লাদের জন্য তারা একাট্টা হয়ে যায়, একসাথে হয়ে তাকে বাঁচাতে চায়। দ্যাটস দ্য বেসিক থিম অফ দ্য স্টোরি। এবং সেখান থেকে আমরা প্রথম প্রশ্ন পাই, মাসি পিসি গল্পে আহ্লাদের মুখে কে দেখতে পায় নিজের মেয়ের মুখের ছাপ? সেটা কি? সেটা কে দেখতে পায়? কৈলেশ, যোগু, রহমান, নাকি কানাই? প্রথমেই বলে দিয়েছি রহমান, তারও এরকম একটা মেয়ে ছিল, সে কারণেই কার মুখে বলো দেখি? আহ্লাদের মুখে নিজের মেয়ের মুখের ছাপ দেখতে পায় রহমান। নেক্সট কোশ্চেন, মাসি পিসি গল্পে চৌকিদারকে? আবার বই তো বলে দিলাম, কানাই চৌকিদার। এবং তারপর থেকে এলাকার কি বলো দেখি? এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, এলাকার মাতব্বরকে? এলাকার মাতব্বর হচ্ছে গোকুল। এলাকার মাতব্বরকে? এলাকার মাতব্বর হচ্ছে গোকুল, ঠিক আছে? এবং অপরদিকে হচ্ছে আরও জেনে রাখো, আহ্লাদের বাবার বেশিরভাগ সম্পত্তি কার দখলে গেছে? এটা বলো দেখি, আহ্লাদের বাবার বেশিরভাগ সম্পত্তি কার দখলে গেছে? এই গোকুলের দখলে গেছে, অর্থাৎ গোকুল দখলে নিয়ে নিচ্ছে। বাকি যেটুকু আছে সেটার উপরেই যোগুর লোভ, এ কারণে যোগু আহ্লাদের উপর অত্যাচার করে, এবং মাসি পিসি ভয় পায় যে সে আহ্লাদিকে মেরেও ফেলতে পারে, মেরে ফেলে
কার সম্পত্তিগুলো? এই যে আল্লাদের বাবার যেটুকু সম্পত্তি আছে সেইটুকু সম্পত্তি হাতিয়ে নিবে। ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন। মাসি পিসি গল্পে ডরাসনি ডর কিসের কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? দ্যাটস এ কনফিউজিং কোশ্চেন, এটাতে অনেকেই ভুল করবা। আমি আছি কিসের জন্য ঠিক করে দিব, আগে উত্তর করো। মাসি পিসি গল্পে ডরাসনি ডর কিসের কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? আচ্ছা, কে? তুষার, গ্রুপের লিঙ্কটা আমি তোমাকে, দেখো তোমার রিপ্লাই চেক করো তুষার, আমি তোমাকে গ্রুপের লিঙ্কটা তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি। যারাও দেখতে চাচ্ছ কমেন্টটা এখন যাবে, ওকে, সেই কমেন্টটা ফলো করো। সেই কমেন্টটাতে আমি হচ্ছে তোমাদের দিয়ে দিয়েছি। এখন এটা নিয়ে কনফিউজিং যে ডরাসনি ডর কিসের, কানাইকে দেখে ভয় পায় নাকি কৈলাসকে দেখে ভয় পায়, এরকম কিছুই না। এটা দেখে তোমরা অনেকেই ভাবতে পারো যে কাছারি বাড়ি যাবে সেটার ভয়, এই জন্য অনেকে উত্তর করছো, কিন্তু না, বরং এই উত্তরটা করা হয়েছে যে যখন মাসি পিসি বলতেছিল যে তাদের যখন সন্তান ছিল না তার স্বামীটাকে খুব অত্যাচার করত, কিন্তু সন্তান হওয়ার পর স্বামীটাকে খুব আদরে রাখে। তো এরকম করে আল্লাহ দিকে বলতেছিল যে তোরও বাচ্চা হোক, তুইও সংসার করবি, যুগুরি সংসার করবি, চিন্তা করিস না, ভয় পাইস না, তোকে কিছু করবে না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই কথা বলতেই বলেছে ডরাসনি ডর কিসের, অর্থাৎ স্বামীর ঘর করার যে ভয় পাচ্ছে সেটার ব্যাপারেই বলেছিল। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। মাসি পিসি গল্পে আল্লাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছিল কিসে? অনেকেই বলবা মহামারীতে বা দুর্ভিক্ষ। না, দুর্ভিক্ষতে তাদের পরিবারের অবস্থা খারাপ হয়েছিল এবং এই অবস্থা থেকে আল্লাদের বাবাই কিন্তু মাসি পিসিকে বাঁচায়। বাট দ্য মেইন থিং ইজ দ্যাট, কি বলো দেখি, মারা যায় কিন্তু কলেরায়, দুর্ভিক্ষে না। এটা ভুল উত্তর করিও না, কলেরায় মারা যায়। কিসে মারা যায়? কলেরায় মারা যায় আল্লাদের পরিবার। এই সময়ে কলেরা এত বড় মহামারী ছিল, বেশিরভাগ গল্পেই দেখবা এই কলেরায় মারা যাওয়ার কথা বলা আছে। অনেক তোমাদের চেনা গল্পে কলেরা শব্দটা খুবই পপুলার। নেক্সট কোশ্চেন। মাসি পিসি গল্প অবলম্বনে পিসির হাতে ছিল ড্যাশ, মাসি নিয়ে আসলো ড্যাশ, এটার উত্তর করো। গ্রুপের লিঙ্ক আছে, তোমাকেও দিচ্ছি, কমেন্টগুলোর ইয়াতে দেখো, ওকে। মহামারী হবে না ভাইয়া, মহামারী কিভাবে হবে? কলেরা ডিরেক্ট রোগ যখন বলা আছে, মহামারী মিন্স যে কোনো টাইপের মহামারী হতে পারে। এখানে স্পেসিফিক কলেরা মহামারী যদি লেখা থাকতো তাহলে হইতো, বাট যখন শুধু মহামারী লেখা যে কোনো রোগের হতে পারে, বাট বলাই আছে যে কলেরা রোগের মহামারী, সেই কারণে এই কারণে মহামারী উত্তর হবে না। যেটা স্পেসিফিক যাবে তার বাইরে অন্য কোনো উত্তর হবে না। ঠিক আছে, ওকে। অনেকে বলছো রামদা বটি, অনেকে বলছো বটি কাটারি, অনেকে বলছো কাটারি রামদা, কোনটা উত্তর হবে? এই তো কনফিউজ, এখন আমি সঠিক উত্তর পাইনি। সঠিক উত্তরটা হচ্ছে কাটারি। কেন? ক্লিয়ার করে দেই, এই প্রশ্নটা একটু ঘুরানো কোশ্চেন। কেন না? কারণ প্রথমে মাসি নিয়ে আসে বটি, মাসি হাতের কাছে যে বটিটা নিয়ে আছে সেটা নিয়ে বের হয়ে আসে, তাহলে মাসি নিয়ে আসে কি? মাসি নিয়ে আসে বটি, এটা গেল। এখন বটি কোথায়? এগুলো বাদ, মাসি বটি আনে, অপশন দুটো, রামদা আর কাটারির মাঝে এখন আমাদের কনফিউশন। মাসি নিয়ে আসে কি? বটি, তাহলে 2 নম্বরে হবে বটি, এই দুইটা বাদ। তারপরে কি? তারপরে হচ্ছে পিসি রামদার মতো দেখতে কাটারি নিয়ে আসে। কিসের মতো? রামদার মতো দেখতে কাটারি নিয়ে আসে। তাহলে রামদার মতো দেখতে হলেও কি জিনিসটা কি? কাটারি না? তাহলে রামদা উত্তর হবে? হবে না, উত্তর হবে ক, কাটারি আর বটি। তাহলে কি বলো দেখি, পিসি নিয়ে আসে কাটারি, মাসি নিয়ে আসে বটি। আর পিসির কাটারিটা কিসের মতো দেখতে ছিল? পিসির কাটারিটা দেখতে ছিল রামদার মতন। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো।
দিবারাত্রির কাব্য কি? অলরেডি আমরা করে ফেলেছি, এটা একটা উপন্যাস। দ্যাটস ইট। মাসি পিসির বেশ কয়েকটা প্রশ্ন আমাদের শেষ। নেক্সট কোশ্চেনে যাই। কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে? এটাও একটা কনফিউজিং কোশ্চেন, আগে উত্তর করো তারপর ক্লিয়ার করব। বটি কি ভাইয়া? বটি চেনো না? বটি একটা চাকু বটি, যেটাতে বটি দিয়ে কি পেঁয়াজ কাটে, রসুন কাটে, গলা কাটে, যেই কাজে ইউজ করবো সেটাই। এটা হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য একটা হাতিয়ার। দ্যাটস ইট। ওকে, হ্যাঁ এটাই প্যাচ। এই যে ভুলটা, এই প্যাচেও তোমরা একদম মাইর খেয়ে গেলে, প্যাচটা আমি ক্লিয়ার করে দিই। দেখো গল্পে বলা আছে যে মাসি পিসি গত দিন, মানে যেদিন কানাই যেই রাতে কানাই কি করে বলো দেখি, চৌকিদার নিয়ে তাদের বাসায় আসে, সেই সময়ে কানাই চৌকিদার যেই রাতে তাদের বাসায় আসে, ঠিক আছে, সেই সময় কি বলো দেখি, সেই সময়ে আগের রাতে অর্থাৎ গত দিনে তারা শুক্লপক্ষের একাদশীর ব্রত রেখেছিল। তার মানে গতকাল যদি শুক্লপক্ষের একাদশীর রাত হয়, আজকে কি হবে? দ্বাদশীর রাত হবে। ক্লিয়ার না? তাহলে বুঝতেই পারছো যে ব্রত রেখেছিল কবে? শুক্লপক্ষের একাদশীর দিন। মাসি পিসি ব্রত রেখেছিল কবে? শুক্লপক্ষের একাদশীর দিন। কানাই চৌকিদার এসেছিল কবে? তার পরের দিন, একাদশীর পর কি? দ্বাদশীর দিন। ক্লিয়ার? দ্বাদশীর দিন হবে না, দ্বাদশীর রাত হবে, এটাও কিন্তু কনফিউজিং। ক্লিয়ার করো, তারা কিন্তু রাতের বেলা আসছিল, অর্থাৎ দ্বাদশী এবং রাত। ঠিক আছে, এই হিসেবে ধরলে কিন্তু দিন মানে আমরা পুরো দিনটাকে বোঝাই, কিন্তু এখানে যেহেতু রাত বলা আছে, একদম ডিরেক্ট রাত উত্তর হবে। শুক্লপক্ষের একাদশীর দিনে ব্রত রাখছিল, তার পরের দিন রাতে অর্থাৎ দ্বাদশীর রাতে কানাই চৌকিদার মাসি পিসের সন্ধান করতে আসে। যাদের কনফিউজ ছিল ক্লিয়ার করে ফেলো। ওকে, ওকে ঠিক আছে। তারপরে চলো নেক্সট কোশ্চেন। মাসি পিসি, এই যে এটা তোমাদের ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, এটা পড়ে নিও। তারপরে কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্প নিচের কোনটি? দেনা পাওনা, মহেশ, বিলাসী নাকি মন্দির? হ্যাঁ, বাংলায় আসলেই প্রচুর প্যাচ। বিলাসী, মন্দির। ঠিক আছে ভাইয়া, বলে দিই, এটা হচ্ছে শরৎচন্দ্রের জীবনের প্রথম। শরৎচন্দ্র বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে এই মন্দির গল্পটা রচনা করেন, এবং এই গল্পটাই কুন্তলীন পুরস্কার পান। শরৎচন্দ্রের প্রথম রচনা বা প্রথম গল্পের নাম কি? মন্দির। এটার জন্য তিনি কি পুরস্কার পান? কুন্তলীন পুরস্কার পান। ঠিক আছে, ওকে। মাসি পিসি গল্পে আয়না বজ্জাত হারামজাদারা উক্তিটি করেছে কে? দ্যাটস অ্যানাদার কনফিউজিং কোশ্চেন। উত্তর করো দেখি, কে পারবা এটা? মাসি পিসি গল্পে আয়না বজ্জাত হারামজাদারা উক্তিটি কে করেছে? পিসি, মাসি, কানাই চৌকিদার, মাসি পিসি দুইজনে। বাহ, দেখছো আমি গালি দিলাম। যারা এই যে কমেন্টে ক্যাপশন অন করে রাখো, তুমি যদি কোনো গালি দাও না, ওটাই স্টার 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 হয়ে থাকবে। তো আমি এই যে বজ্জাত শব্দটা বললাম, বজ্জাত হারামজাদারা, এখন আমার এই ক্যাপশনে স্টার দিয়ে ওটা দেখায় দিচ্ছে। এই যে দেখো, বজ্জাত হারামজাদা শব্দটা স্টার করে দিয়েছে, যে ওটা আসলে গালি। বুঝছো? বাহ, বেশ ভালো জিনিস। ফিজিক্সের সাথে বাংলার তুলনা করিও না, বাংলা সহজ, জাস্ট প্যাচটা মনে রাখতে হয়। ফিজিক্সের কাছে এটা কিছুই না। তো এটা যারা কনফিউজড আছো, এটা বলে দিই, এটা শুধু পিসির উক্তি,
মাসি তো নিয়ে আসে, তারপরে শুধু পিসি বলে যে আয়না বজ্জাত হারামজাদারা, তারপর আবার মাসি বলে এক কোপে যদি তোদেরকে দুভাগ না করছি, এই কথাটা বলে। ঠিক আছে, তাহলে এই যে আয়না বজ্জাত হারামজাদারা, এটা শুধুমাত্র পিসির কথা, মাসি পিসি দুইজনের কথা হবে না। যারা কি বলছো বলো দেখি, পিসি আছে না, শুধু পিসি হবে। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। ঘরে এলে খাতির না করব কেন, মাসি পিসি গল্পে কার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? সে যদি ঘরে আসে তাকে খাতির কেন করব না, এটা কার ব্যাপারে বলা হয়েছে বলো দেখি? আল্লাদি, কৈলেশ, যোগু নাকি মাসি? তুমি শরৎচন্দ্রকে জিজ্ঞেস করিও তার মাসি পিসের আসল নাম কি, তিনি তো গল্পের মধ্যে বলে নাই। এখন যদি অন্যভাবে অন্য কোথাও বলতো তাহলে ছিল। ঠিক আছে, যোগু। এইটা দেখো, ঘরে এলে খাতির করব না কেন গল্পে কার প্রসঙ্গে, তো এই কথাটা বলেছে কৈলেশকে যে যোগু যদি ঘরে আসে আমি ওকে কেন করব না, ওকে জামাইয়ের মতো আদর খাতিরই করব, কিন্তু আমাদের মেয়েকে ওর ঘরে আমরা মরতে পাঠাবো না। দ্যাটস দ্য ফ্যাক্ট। তাহলে এটা বলেছে কাকে? কৈলেশকে। কার ব্যাপারে বলেছে? যোগুর ব্যাপারে বলেছে। নেক্সট কোশ্চেন, মাসি পিসি গল্পের মূল বিষয় কি? সত্য মিথ্যার দ্বন্দ্ব, বিধবা জীবনের সংকট, পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে নারীর টিকে থাকার লড়াই, স্বামীর নির্মম নির্যাতনের শিকার, আহ্লাদির করুণ পরিণতি। কোনটা, কোন থিমের উপর আসলে এটা রচনা করতে চেয়েছে? খুবই সহজ, থিম বোঝার জন্য গল্প বুঝতে হবে। ঠিক আছে, থিম বোঝার জন্য গল্প বুঝতে হবে, এবং এই গল্পে বুঝতেই পারতেছো থিমটাই হচ্ছে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে কিভাবে নারীদের লড়াই করে টিকে থাকতে হয় এমন একটা গল্প এখানে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করেছে। এবং আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের রিয়েল নাম কি বলো দেখি? প্রবোধ কুমার। মানিক বন্দ্যোপাধ্যায়ের রিয়েল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কি? প্রবোধ কুমার। এবং এই যে যত বন্দ্যোপাধ্যায় আছে এই জায়গায় মাথায় রাখবো এই শব্দটা থাকবে পাধ্যায়। পধ্যায় নামে কোনো অপশন নেই। পধ্যায় ভুল, পধ্যায় কি বলো দেখি? ভুল, এবং পাধ্যায় ঠিক। বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, এই সবগুলো কি বলো দেখি? চট্টোপাধ্যায়। সবগুলোতে হবে পাধ্যায়, পধ্যায় হবে না। ক্লিয়ার? তাহলে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কৈলাসের মাথার চুল কেমন ছিল? জ্ঞানমূলক কোশ্চেন, দ্রুত উত্তর করবো, এটাতে কোনো ব্যাখ্যা নাই। পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড দ্যাটস দ্য অ্যাকচুয়াল নেম। কিন্তু তিনি কিসের জন্য বলো দেখি? সাহিত্যের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়টা ব্যবহার করতেন। কদম ছাটা রুক্ষ না শুষ্ক, এই দুটোর মাঝেই কদম ছাটা বলা, তো কদম ছাটা রুক্ষ। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, আহ্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে চলে গেছে? একটু আগেই বলেছিলাম গোকুল হচ্ছে এলাকার মাতব্বর, এবং এই গোকুলের কাছে আহ্লাদের বাবার বেশিরভাগ সম্পত্তি চলে গেছে। সহজ কোশ্চেন। আমরা এখন অক্টোপাস, অর্থাৎ আমরা এখন এই মাঝখান থেকে অক্টোপাস উপন্যাসটি কার রচনা? খুবই, অক্টোপাস পুতুল নাচের ইতিকথা। অক্টোপাস পুতুল নাচের ইতিকথা, এই দুটো খুব ভালো করে মনে রাখবা। অক্টোপাস শামসুর রহমানের, পুতুল নাচের ইতিকথা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। ঠিক আছে, এই দুটো একসাথে মনে রাখো। অক্টোপাস উপন্যাসটি কার রচনা? শামসুর রহমান। এবং পুতুল নাচের ইতিকথা কার রচনা কি বলো দেখি? আখতারুজ্জামান ইলিয়াসের। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো।
মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় যে রচনার উক্তি। এই যত ধরনের উক্তি আছে 52 দিনগুলি, শোনো এখান থেকে এভরি পসিবল কোশ্চেন। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় কোথাকার? 52 দিনগুলি কে বলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেক্সট উক্তি হচ্ছে মানুষের পতন যখন আসে পদে পদে তার ভুল হতে থাকে, কে বলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 52 দিনগুলিতে। কার ব্যাপারে বলে? নুরুল আমিনের ব্যাপারে বলে। আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, কে বলে? শেখ মুজিব। কিসের ব্যাপারে বলে? কার ব্যাপারে বলে? নুরুল আমিনের ব্যাপারে বলে। ঠিক আছে, তারপর আবার কি বলো দেখি? স্বার্থ তাকে, এই যে এই তিনটা বক্তব্য, মানুষের স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়, আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, মানুষের পতন যখন আসে তখন তার পদে পদে ভুল হতে থাকে। এই তিনটা উক্তি, তিনটাই শেখ মুজিব, তিনটাই নুরুল আমিনের ব্যাপারে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 52 দিনগুলি গল্পে কত মাস পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কি বলো দেখি? পুরনো জায়গায় পুরনো বিছানায় শুয়ে কারাগারে নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করছিলেন। 1613, 22, 23, 27, 28। তো মনে রাখবে এই যে জেলের ঘটনা, এই জেলের ঘটনা বলো দেখি অনেকটা সময়, 2 বছরের সময়, 2 বছর মানে 24 মাস, আরও 3 মাস বেশি ছিল, 27 থেকে 28 মাস তিনি জেলে ছিলেন। কত? 27 থেকে 28 মাস। ওকে, নেক্সট কোশ্চেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু আশা করে। উক্তিটি কে কাকে বলেছেন? হ্যাঁ, তো এই জায়গাটা দেখো, সিভিল সার্জন যিনি ছিলেন তিনি আসলে শেখ মুজিবুর রহমানকে অনেকটা সমাদর করতেন। তো শেখ মুজিবুর রহমান যখন অনশনে ছিলেন তখন সেই অবস্থায় তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কেন তাকে নল দিয়ে খাওয়ানো হচ্ছিল। তো তার অবস্থা দেখে তিনি বলেন এভাবে অনশন করে নিজে মারা গিয়ে লাভ হবে, বাংলাদেশ আপনার কাছে অনেক কিছু এক্সপেক্ট করে। তাহলে এটা কে বলে? সিভিল সার্জন বলে। কাকে বলে? শেখ মুজিবকে। তারপরে দেখো, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের পুরনো কামরায় পুরনো বিছানায় শুয়ে ড্যাশ মনে পড়ল, শূন্যস্থানে কোনটি হবে? তো ওই যে কারাগারের নির্জন প্রকোষ্ঠের কথা, 27 থেকে 28 মাস ছিল বাসায় গিয়ে, এটাই তার মনে পড়ে। ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন? রেডিও শুনে, সিপাহীদের মাধ্যমে, বন্দীদের কাছ থেকে, নাকি প্রহরীদের সাহায্যে? এটা হচ্ছে সেখানে যারা সিপাহীরা ছিল তাদের কাছ থেকে এই খবর শেখ মুজিবুর রহমান জানতে পারে। এবং এটা যেহেতু আসছে, শেখ মুজিবুর রহমান কি বলো দেখি, তার শরীরের অবস্থা যখন খুব খারাপ হয়ে যায় তিনি কয়টি চিঠি লেখেন বলো দেখি? 4টি চিঠি লেখেন। কয়টি চিঠি লেখেন? 4টি চিঠি। কাকে? তার আব্বা, তারপরে হচ্ছে তার স্ত্রী রেনু, তারপরে কি হচ্ছে ভাসানী সাহেব মানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং শহীদ সাহেব মানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই 4 জনকে 4টা চিঠি লেখেন এবং কার মাধ্যমে? সিপাহীর মাধ্যমে তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর তিনি সিপাহীদের কাছ থেকে জানতে পারেন। 4টা চিঠি কাদেরকে লেখেন? পড়লাম, বাবা, রেনু, শহীদ সাহেব, ভাসানী, এবং কিসের মাধ্যমে পাঠান? সৈনিকের দ্বারা পাঠান। নেক্সট কোশ্চেন, কারাগারের রোজনা মচা রচনাটির নামকরণ করেন কে? এখন দেখো, আমাদের শেখ মুজিবুর রহমান যেহেতু আসছে, তার জীবনে তিনি কিন্তু টাইটেল দিয়ে কোনো গল্প রচনা করেননি, তার রচনাগুলোকে ভাগ করা হয়েছে। তো তিনি জীবনে 3টা, কয়টা বলো দেখি? 3টা সাহিত্য রচনা করেন। একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, ঠিক আছে? একটা কি? অসমাপ্ত আত্মজীবনী। একটা হচ্ছে কারাগারের রোজনা মচা। একটা হচ্ছে কি? কারাগারের রোজনা মচা। আরেকটা হচ্ছে তিনি কখন কোথায় গিয়েছিল বলো দেখি? তিনি চীন ভ্রমণে গিয়েছিল। চীনের এই ভ্রমণ নিয়ে দেখা আমার দেখা নয়া চীন। আমার দেখা নয়া চীন, এটা বর্তমানে কোন ক্লাস জানো? ক্লাস 7-এর বইয়ে আছে, আমার দেখা নয়া চীন।
এই তিনটা হচ্ছে শেখ মুজিবের সারা জীবনের রচনা। এবং 52 দিনগুলি অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া। এই অসমাপ্ত আত্মজীবনীতে বলো দেখি শেখ মুজিবুর রহমানের কত সাল? 1955 সাল পর্যন্ত ঘটনাবলী উল্লেখ করা আছে। কত সাল পর্যন্ত? 1955 সাল পর্যন্ত ঘটনাবলী উল্লেখ করা আছে। এখন এটা তিনি কখন লেখেন অসমাপ্ত আত্মজীবনী? তিনি যখন 1966 সালে জেলে ছিলেন 6 দফা আন্দোলনের কারণে 1966 সালে লেখেন। কত সালের ঘটনা লেখেন? 1955 সাল পর্যন্ত ঘটনা লেখেন। এবং কত সাল থেকে? 1966 থেকে 1968 সাল পর্যন্ত লিখতে পারেন, কেননা তারপরে তিনি আগরতলা মামলায় আবার জেলে ঢুকে, এবং আগরতলা মামলা কিন্তু একটা দেশদ্রোহিতার মামলা। এতদিন তিনি রাজবন্দী ছিলেন, জেলে থাকলেও সেই হাইফাইভাবেই থাকতে পারতো। আর যেহেতু বাঙালিরাই জেলে ছিল, তারা তো শেখ মুজিবকে সম্মান করবেই, তো সেই জায়গায় তিনি বেশ ভালো করেছিলেন। কিন্তু তোমরা জেনে রাখো, তোমাদের কাজে লাগবে, যে গণ অভ্যুত্থানটা কেন হয় বা আগরতলা মামলা কেন দেওয়া হয়। তো শেখ মুজিব বুঝতে পারছিল বাংলাদেশকে যদি তুমি স্বাধীন করতে চাও, তাহলে এইভাবে আর এই পাকিস্তানিদের সাথে নেগোসিয়েশন করে লাভ নাই। আমাদেরকে এক রাতের মধ্যে বাংলাদেশের ভিতর যতগুলো পাকিস্তানি সেনাদের ব্যারাক আছে সবখানে গিয়ে আমরা হামলা করব। হামলা করে আমরা কি করব বলো দেখি? তাদের সব অস্ত্র কাড়ে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ফেলবো। এখন একটা দেশের আন্ডারে তুমি দেশকে স্বাধীন করার কথা ভাবতেছো, এবং কিছু রাজাকার এটা লিক করে দেয়। লিক করে দেওয়ার কারণে দেশদ্রোহিতার মামলায় শেখ মুজিবকে সেই রকমভাবে জেলে ঢুকানো হয়, এবং সে কারণেই তাকে বের করার জন্য আবার 1969-এ গণ অভ্যুত্থান হয়। ঠিক আছে? তো এই জায়গায় তুমি যখন দেশদ্রোহিতার মামলায় জেলে ঢুকবা, তখন আর তোমাকে ওই আরামের রাজবন্দির জেলে রাখবে না, তোমাকে কন্ডেম সেল অর্থাৎ সেনাবাহিনীর জেলে রাখবে, যেখানে খাবার দাবার কলম কাগজ তুমি কিছুই পাবা না। সে কারণে শেখ মুজিব তার লেখা কন্টিনিউ করতে পারেনি, 68 সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী লিখে ওখানেই শেষ হয়ে যায়। ঠিক আছে? ওকে। এবং আমাদের প্রশ্নে আসি, এই নামটা দিয়েছে কে বলো দেখি? এই নামটা দিয়েছে শেখ রেহানা। ওকে, ঠিক আছে। তারপরে জেলখানায় অনশনরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কয়দিন পর কারা কর্তৃপক্ষ খাবার খাওয়ানোর চেষ্টা করেছিল? কয়দিন পর বলো দেখি? জেলখানায় অনশনরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়দিন পর কারা পরাভাত দিয়ে রাফসানের লাইভে? ও আচ্ছা, ওগুলো কি জানি কি দিবে জানি, এসি দিবে গরমের মধ্যে, এসির গিভঅ্যাওয়েতে সবাই চলে যাচ্ছে, তাই তো দেখতেছি ক্লাস থেকে স্টুডেন্টরা দৌড় মারতেছে। আচ্ছা, যার কাছে নিজের লাইফ এমন, এই গিভঅ্যাওয়েগুলোর থিঙ্কিং কি বলি, এটার জন্য এক্সপেক্ট না করে এমনভাবে খাটবা যেন তুমি এরকমভাবে মানুষকে ডোনেট করতে পারো। এটা তোমার লাইফের সাবজেক্ট, এটা তোমার লাইফের যে সমস্যা সেটার আসল সলভ। অন্যের দয়া, মানব কল্যাণে আমরা কি পড়লাম? নিচের হাত ভালো, উপরের হাত ভালো না নিচের হাত ভালো? এটা এখন হয়ে গেছে, এই গিভঅ্যাওয়ে সিস্টেমটা এমন হয়ে গেছে কি বলো দেখি? এটা হয়ে গেছে তোমাদের কিসের মতন? অনলাইন ভিক্ষার মতন, যেটা নেওয়ার জন্য আমরা হাত পাতি। তোমাকে কোনো কাউকে তুমি কিছু করলে না, তোমার রুচি কিভাবে হবে যে বলো দেখি? এটা হচ্ছে কোনো কিছু না করে কারো কাছ থেকে কারো দেওয়া কিছু নেওয়া। দ্যাটস দ্য ফ্যাক্ট, তাই না? ওকে, চলো তারপরে চলো হচ্ছে এটা কয়দিন পর? 4 দিন পর। ওকে, নেক্সট কোশ্চেনে যে এটা জ্ঞানমূলক, এটাতে আমি আর কোনো ব্যাখ্যা করব না। তারপরের প্রশ্নটা আসে 52 দিনগুলি রচনায় লেখক কত সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ হিসেবে ছিলেন? এখানে একটা কনফিউজ আছে, সেটা হচ্ছে মহি। ঠিক কি বলো দেখি? মহি দুইটা। মহি কয়টা? মহি দুইটা। ঠিক আছে, এই জন্য একবার এই যে ছোট মহি বলছে, ওর নামও কিন্তু মহিউদ্দিন। ঠিক আছে, মহিউদ্দিন আহমদ দুইটা আছে। এক মহিউদ্দিন আহমদ শেখ মুজিবের সাথে কোথায়? কারাগারে আছে, একসাথে বন্দি আছে। এবং শর্ট করে মহি কাকে বলছে? এই যে এই মহিউদ্দিন আহমদকে বলছে, যে মহি তার সাথে জেলে ওয়ার্কার ইনচার্জ ছিল। কত সালে বলো দেখি? 1946 সালে
যে একসাথে জেলে ওয়ার্কার ইনচার্জ ছিল। কত সাল? 1946 সালে। কার সাথে? মহির সাথে, অর্থাৎ মহিউদ্দিন আহমেদ। তাহলে মহিউদ্দিন আহমেদ আছে কয়টা? দুইটা মহিউদ্দিন আহমদ আছে। এবং এই আরেকটা যে মহিউদ্দিন আহমদ অর্থাৎ যিনি তার সাথে জেলে আছেন, সেই কিন্তু কয় চামচ? 2 চামচ ডাবের পানি খাইয়ে, 2 চামচ ডাবের পানি খাইয়ে শেখ মুজিবুর রহমানের অনশন ভেঙে দেয়। ওকে, ঠিক আছে। আজকে আমরা 52 দিনগুলিতেই শেষ করি, যেহেতু তোমাদের নেক্সটে একটা ক্লাস আছে, আজান দিচ্ছে, নামাজও পড়তে হবে। 52 দিনগুলিতে আমরা শেষ করি। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে কারামুক্তির আদেশ এসেছিল? ঠিক আছে, এই ঘটনা কখন বলো দেখি? 21শে ফেব্রুয়ারিতে তোমার আন্দোলন হয়, পুলিশ যে গুলি চালায় শেখ মুজিব সিপাহীদের কাছ থেকে জানতে পারে, এবং তারা কিন্তু ফরিদপুর জেলে, শেখ মুজিবুর রহমান প্রথমে ছিল ঢাকা জেলে, পুরো ঘটনাটা মনে করে দেয়, ছিল কোথায়? ঢাকা জেল। সেখান থেকে তাকে সরানো হয়, তিনি বের হন, বের হওয়ার পরে দেরি করেন, দেরি করার পরে তারা জাহাজ মিস করে, জাহাজ মিস করার কারণে তাকে কোথায় থাকতে হয়? নারায়ণগঞ্জের জেলে থাকতে হয়। এবং এই রাস্তায় তিনি কাকে দেখেন? তিনি একজন সুবেদার সাহেবকে দেখেন। সুবেদার সাহেবের নাগরিকতা কি? তিনি হচ্ছেন একজন বেলুচি ভদ্রলোক। বেলুচি মানে যেমন বাংলাদেশি মানে বাংলাদেশের থাকা, এবং বেলুচি মানে বেলুচিস্তান, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যিনি থাকেন তিনি। ঠিক আছে, তারপরে তিনি ফরিদপুরে চলে আসেন। পৌঁছায় কয়টায়? ভোর 4টায়। তখন তো তাদেরকে ভিতরে ঢুকানো পসিবল হবে না, জেল কর্তৃপক্ষ তখনও তাদেরকে ঢুকায় না। পৌঁছায় কয়টায়? ভোর 4টায়। সময়টা মনে রাখো। সে কারণে বাইরে ছিল। বাইরে কেন নাস্তা করতে যায়? কারণ হচ্ছে আশেপাশে কারোর সাথে যদি দেখা হয়, এই যে মহিউদ্দিনের সাথে দেখা হয়ে যায়, এই মহি তখন তাকে বলে কি? বলো দেখি। তাকে বলে তাকে যে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়েছে, এটা যেন সে সবাইকে জানিয়ে দেয়। ওকে, 27 ফেব্রুয়ারি, হ্যাঁ বলো দেখি, কারামুক্তির আদেশ আসে 27শে ফেব্রুয়ারি। এবং এই যে 21শে ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান মন খারাপ করছিল কেন? কারণ হচ্ছে তারা শুধু শেখ মুজিবের নামে স্লোগান দিচ্ছিল, মহিউদ্দিনের মুক্তির জন্য তারা কোনো স্লোগান দেয়নি। এটাতে শেখ মুজিবুর রহমান মন খারাপ করে। তারপরে নেক্সট কোশ্চেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে তার আত্মজীবনী লেখা আরম্ভ করেন? তো এটা আমরা বলেই দিয়েছি, কত সাল বলো দেখি? 1966 বা 67 সাল বলা হয়। 66-র শেষের দিকে, প্রায় 67-তে পড়ে গেছে। অপশনে যদি 66 থাকে 66 দেখাবা, না থাকলে 67। ওকে, ঠিক আছে। তারপরে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে ছিলেন? আমরা তো বললাম ঢাকা থেকে ফরিদপুর কারাগারে আসে। সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলে ড্যাশ তাকে কোথায় নিয়ে গেল? প্রথমে 3টা লাইন, আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? মানুষের পতন যখন আসে তার পদে পদে ভুল হতে থাকে। আরেকটা কি? আরেকটা হচ্ছে মানুষের কি বলো দেখি, স্বার্থ যখন আসে তখন কি? সেই লাইনটাও কার? এটাও তার ব্যাপারে। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কে প্রকাশ করেন? সেটা হচ্ছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশ করে। কারা? ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশ করে। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন, 52 দিনগুলিতে কারাগারে অনশনরত অবস্থায় শেখ মুজিবুর রহমানের সঙ্গী কে ছিলেন? মহিউদ্দিন আহমদ। এটা বলতেই হবে না, সহজ কোশ্চেন ছিল। দ্যাট ওয়াজ, ঠিক আছে। ও আরও একটা আছে, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, আর আমার লাশ মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ অনশন যখন করছিল শেখ মুজিবের, এই কথা কেন বলা হয়? তো এই জায়গায় আরও কিছু আছে। শেখ মুজিবুর রহমান কিসে আক্রান্ত ছিল এটাও ক্লিয়ার করে দেয়। শেখ মুজিবুর রহমানের হার্টের প্রবলেম ছিল। কিসের প্রবলেম? হার্টের সমস্যার কারণে তার শরীরের অবস্থা আরও খারাপ হচ্ছিল। অপরদিকে প্লুরিসিস রোগে আক্রান্ত কে ছিল? বলো দেখি। প্লুরিসিস মানে হচ্ছে বক্ষব্যাধি। প্লুরিসিসে আক্রান্ত ছিল হচ্ছে মহিউদ্দিন আহমেদ, সে কারণে তার অবস্থাও খারাপ হতে থাকে। ঠিক আছে, তাহলে শেখ মুজিবুর রহমানের হার্টের কারণে, হার্টের সমস্যার কারণে তার অবস্থা খারাপ হচ্ছিল, এবং প্লুরিসিস রোগে আক্রান্ত ছিল কে? প্লুরিসিসে আক্রান্ত ছিল মহিউদ্দিন আহমেদ, এবং এরা দুইজনই ছিল রাজবন্দী। সে কারণে মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, এটা কিসের উপর বলো দেখি? রাজবন্দীদের মুক্তির ব্যাপারে বলেছেন। নেক্সট কোশ্চেন, অনশনরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমেদ হচ্ছে লেবু খাইতো। শুধু খালি পেটে লেবু খেত, কেন খেত বলো দেখি?
ভিটামিন সি আছে তাই না ভাইয়া, ভিটামিন সি খায় তার লাভ কি? সে তো চাচ্ছেই যেন অসুস্থ হয়ে অবস্থা খারাপ হয়ে যায়, এটা দেখে তাদের ছাড়তে বাধ্য হয়, কারণ জেলে শেখ মুজিব মারা গেছে। এটা যদি বাইরে জনগণ শুনতে পারে, জেল ভাঙ্গে সব কিছু একদম তছনছ করে ফেলবে। তো সেই জায়গা থেকে অনশন করে এবং তারা লেবু খাচ্ছিল পেট পরিষ্কার করার জন্য। লেবুতে কোনো ফুড ভ্যালু নাই, এটা তাদের বাঁচায় রাখতে হেল্প করবে না, বরং লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, এটা পেটে যেয়ে আরও হজমে সাহায্য করবে। এই কারণে তাহলে কেন খাচ্ছিল? ফুড ভ্যালু নেই। ঠিক আছে, 52 দিনগুলি রচনায় জেল সুপারিনটেন্ডেন্টের নাম কি? আমরা ওই যে একজন সুবেদার পেলাম, সুবেদারের নাম কি ছিল? সুবেদারের নাম বলা নেই, তিনি বেলুচি ভদ্রলোক ছিল। অপরদিকে সুপারিনটেন্ডেন্টের নাম হচ্ছে কি বলো দেখি? আমির হোসেন। সুপারিনটেন্ডেন্টের নাম কি? আমির হোসেন। তারপরে প্লুরিসিস রোগ দ্বারা কোন রোগকে বোঝানো হয়? বক্ষব্যাধি। কে আক্রান্ত ছিল? মহিউদ্দিন। ওকে, তারপরে হচ্ছে দ্যাটস ইট, এই ছিল এই পর্যন্ত। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেইনকোট। কি বলো, কয়টা বাজে? রেইনকোট শেষ করে দিই আমরা গদ্য। ওকে, আর 12 মিনিটের মধ্যে আমরা ঝটপট সলভ করে। আগেই বলি, তোমাদের বইয়ে কি বলো দেখি? উত্তম পুরুষের জবানিতে বা কারো জবানিতে রচিত গল্প কয়টা? তিনটা। কি কি? এই তিনটা হচ্ছে তোমার, এক হচ্ছে অপরিচিতা, দুই হচ্ছে কি বলো দেখি? বিলাসী, তিন হচ্ছে রেইনকোট। রেইনকোট নুরুল হুদার, অপরিচিতা কার? অনুপম, এবং বিলাসী কার বলো দেখি? আর বিলাসী হচ্ছে তোমাদের ন্যাড়ার। ওকে, তো এগুলো হলো শরীরের কাঁটা। এই রেইনকোট গল্পে কাঁটা বলতে বোঝানো হয়েছে কি কে? শহীদ মিনারকে। এবং কার মতে এটা? কার মতে পাকিস্তানের শরীরের কাঁটা শহীদ মিনারের? সেটা হচ্ছে প্রিন্সিপাল। কার মতে? প্রিন্সিপাল। প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমদ। ডক্টর কি? আফাজ আহমদ। প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাজ আহমদ। এবং এই জায়গায় যত ক্যারেক্টার আছে সব জেনে রাখো। জাদ্রেল, জেনারেল, পান্ডা, সে একজন আসে কে? পিয়ন। পিয়নের নাম কি? ইসাক। পিয়নের নাম কি? ইসাক। এবং এই পিয়নকে কোন পর্যায়ে কি বলো দেখি? পিয়নের এমন অবস্থা যে তাকে সেনাবাহিনীর কোন পর্যায়ের সাথে তুলনা করা হয়? কর্নেলের সাথে তুলনা করা হয়। কিসের সাথে তুলনা করা হয়? কর্নেলের সাথে তুলনা করা হয়। নুরুল হুদাকে ডাকতে কে আসে? পিয়ন। পিয়নের নাম হচ্ছে ইসহাক। তার বাইরে আরেকটা ক্যারেক্টার হচ্ছে আমাদের নুরুল হুদা নিজেই। নুরুল হুদা বলো দেখি? তিনি কিন্তু প্রফেসর নয়, নুরুল হুদা লেকচারার। নুরুল হুদা কি? লেকচারার ইন কেমিস্ট্রি। এ কারণে তার আগে কোনো ডক্টর নাই। ঠিক আছে, নুরুল হুদা কি? লেকচারার ইন কেমিস্ট্রি। অপরদিকে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ উর্দুর প্রফেসর। প্রফেসর উর্দুর কি বলো দেখি? উর্দুর প্রফেসর হচ্ছে, উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম হচ্ছে আকবর সাজিদ। উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ। উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম হচ্ছে আকবর সাজিদ। এবং তারপরে কি বলো দেখি? তারপরে হচ্ছে আরেকজন আছেন যাকে তার সাথেই নিয়ে যাওয়া হয়। তিনি হচ্ছেন কি বলো দেখি? জিওগ্রাফির প্রফেসর। অর্থাৎ তার সাথেই তুলে নেওয়া হয়, নুরুল হুদার সাথে তুলে নেওয়া হয় জিওগ্রাফির প্রফেসর। তার নাম কি? তার নাম হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। ঠিক আছে, ওকে, চলো এখন এই ক্যারেক্টারগুলো জেনে নিলাম, তারপরে আমরা যাই। নিচের কোন গ্রন্থটি আখতারুজ্জামান ইলিয়াসের রচিত নয়? এটার মধ্যে দোজখের ওমতার, অন্য ঘরে অন্য স্বর, তার রচনাগুলোর নাম খুবই এক্সেপশনাল। ঠিক আছে, খুবই কি এক্সেপশনাল। যেমন হচ্ছে এর মধ্যে পড়ে অন্য ঘরে অন্য স্বর, এর মধ্যে পদ জানা নাই, এটা হচ্ছে তার রচনা নয়। এবং মনে রাখতে হবে পুতুল নাচের ইতিকথা কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াসের। তারপরে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? আর বলার দরকার নাই, আমরা জানি। কিসের? রসায়ন। লেকচারার। রসায়নের কি ছিল? লেকচারার ছিল। এবং পুরো যে গল্পটা আছে, এই পুরো গল্পটা কোন কলেজের বলো দেখি? এটা মেইনলি নিউ মার্কেটের পাশে যে ঢাকা কলেজ আছে, এই ঢাকা কলেজের গল্প। কোথাকার গল্প? ঢাকা কলেজের গল্প। ঢাকা কলেজের গেটের ওখানে ট্রান্সফরমারটা উড়িয়ে দেয় কারা?
মুক্তিবাহিনীকে পাকিস্তানিরা কি বলে? তাদেরকে বলে হচ্ছে মিসক্রিয়েন্ট। তাদেরকে কি বলে বলো দেখি? তাদেরকে মিসক্রিয়েন্ট বলে এবং তাদেরকে অবমাননাকর হিসেবে কি বলে বলো দেখি? তাদেরকে অবমাননা করার জন্য মিসক্রিয়েন্ট বলে। এই যে কি বলো দেখি, তোমার প্রিন্সিপালের বা সামনের দেয়ালের করা মানে পাকিস্তানের মিলিটারির ক্যাম্পে আক্রমণ করা। কেননা কি বলো দেখি, প্রিন্সিপালের বাসভবনের পাশেই কলেজের জিমনেশিয়াম, এবং এই জিমনেশিয়ামেই কিন্তু ক্যাম্পটা। কোথায় ক্যাম্প? জিমনেশিয়া ক্যাম্প। ক্যাম্পটা কোথায়? তোমার হচ্ছে প্রিন্সিপালের বাসভবনের পাশে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পের অবস্থান কোথায়? এই যে প্রিন্সিপালের বাসভবনের পাশে এবং কোন জায়গায়? জিমনেশিয়ামে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রেইনকোট গল্পে মিন্টু কোন মাসের কত তারিখে ফ্ল্যাট থেকে চলে যায়? তো মিন্টুকে আমরা জানি হচ্ছে, আগে আমাকে বলো নুরুল হুদার বউয়ের নাম কি? নুরুল হুদার বউয়ের নাম কি বলো? নুরুল হুদার বউকে নুরুল হুদার বউয়ের নাম কি? আসমা। ইয়েস, আসমা। এবং তার শালার নাম হচ্ছে কি? কি বলো দেখি? বাংলার। আর তার শালার নাম হচ্ছে মিন্টু। এই শালার কারণেই তার জীবনটা ফালা হয়ে গেছে, কারণ শালার কারণে তাকে কয়বার? 4 বার। মনে রাখো, 4 বার ভাষা বদল করতে হয়। মিন্টু কত তারিখে চলে যায় বলো দেখি? এখন প্রশ্নের উত্তর করো। মিন্টু কয় তারিখে ফ্ল্যাট থেকে চলে যায়? মিন্টু হচ্ছে তোমার জুনের 23 তারিখে ফ্ল্যাট থেকে চলে যায়, এবং সে কারণে পাশের বাসার ভাবি আবার তার ব্যাপারে জানতে চায়। এটা দিয়ে ভয় পেয়ে তারা কোথায় বলো দেখি? তারা হচ্ছে সেখান থেকে চলে আসে, এবং একই সাথে জুনের এই যে 23 তারিখ, এই জুনের 23 তারিখে যে কি বলো দেখি চলে যায়, তারা জুলাই মাসে বাসা ছেড়ে দেয়। তা আগের বাসাটা কোথায় ছিল? বাসা ছিল মগবাজারে। কোথায় আসে হচ্ছে মিরপুরে। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আমরা এখন র্যাপিড ফায়ারে চলে যাব। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়েছে? কলেজের জিমনেশিয়ামে। তারপরে ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালের কোন রাতকে বোঝানো হয়েছে? এই জায়গায় মনে রাখো, ক্র্যাকডাউনের রাত, অপারেশন সার্চলাইট। ক্র্যাকডাউনের রাত, অপারেশন সার্চলাইট, কালো রাত, শোকের রাত। এই সব কিছু কি বলো দেখি? 25শে মার্চের রাত। বিশ্ববিদ্যালয় কি বলো দেখি? বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার রাত। যত কিছু মুক্তিযুদ্ধ রিলেটেড বলে, এই সবগুলো কি বলো দেখি? 25শে মার্চের কালো রাতকে বোঝায়। আধার রাত, তিমির রাত, দ্যাটস ইট। মুক্তিযুদ্ধ রিলেটেড এরকম গণহত্যা রাতের বেলা একটাই, সেটা কি বলো দেখি? 25শে মার্চের রাতকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কি বলো দেখি? 25শে মার্চের রাত। তাই কনফিউজড হইও না। আবার অপারেশন জ্যাকপটের সাথে এটাকে এক করিও না। না, অপারেশন জ্যাকপট এক না। অপারেশন জ্যাকপট কিসের জানো? অপারেশন জ্যাকপট হচ্ছে নৌ আক্রমণ। কি আক্রমণ? নৌ আক্রমণ। যে আক্রমণে একদম পুরো কি বলো দেখি তীরে রাখা বেশ বড় ধরনের পাকিস্তানি মিলিটারি সরঞ্জাম সহ জাহাজ উড়িয়ে দেয়, সেটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করত? আগেই বলেছি, তারা মুক্তিবাহিনীকে বলতো মিসক্রিয়েন্ট। তারপরে রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি? আমরা জানি ডক্টর আফাজ আহমদ। আচ্ছা, এটাও জেনে রাখো, ডক্টর আফাজ আহমদ আজকাল কাকে তোয়াজ করেন? এই যে তোয়াজ মানে হচ্ছে তোষামুদে। তোয়াজ মানে তোষামুদে। এই যে তোমার কি বলো দেখি? ইসাকের এত পাওয়ার কেন? কারণ সে রাজাকার, তাই না? এবং ডক্টর আফাজ আহমেদ যেহেতু উর্দু শিখায়, তার পাকিস্তানের কাছে কি বলো দেখি? পাকিস্তানের কাছে তার সম্মানটা অনেক বেশি, এবং তিনি পাকিস্তানি বলে তার প্রতিপত্তি বেশি। সে কারণে তাকে তেল দেওয়ার জন্য আরেক রাজাকার ডক্টর আফাজ আহমেদ তাকে তোয়াজ করে চলে।
ঠিক আছে, তাহলে ডক্টর আফাজ আহমেদ কাকে তোয়াজ করে? উর্দুর প্রফেসর ডক্টর আকবর সাজিদকে তোয়াজ করে চলে। এবং আরও হচ্ছে মিলিটারি আসার পর থেকে কে উর্দু ভাষা ছাড়া কথা বলে না? সেটা হচ্ছে ইসাক। ইসাক এই যে পুরোদস্তুর পাকিস্তানি হয়ে গেছে, সে বলে দেখি কবে? মিলিটারি আসার পর থেকে সে আর উর্দু ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলে না। এই জন্যই তো আসে বলে প্রিন্সিপাল নে তলব কিয়া হ্যায় আপকো জানা হোগা। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রেইনকোট গল্পে এটা গেল, হয়ে গেছে এটা। তারপরে রেইনকোট গল্পে বর্ণনা করা হয়েছে, তো যেই ঘটনাটা একদম তখন কারা মুক্তিবাহিনীরা ডমিনেট করছে, তারা কোথা থেকে আসতো? পিছনের নদী দিয়ে আসতো, পিছনের নদী দিয়ে নৌকায় করে আসতো। দুই নৌকাবর্তী মুক্তিবাহিনীকে দেখেছিল নিজের বাসার জানালা দিয়ে। তো এই ঘটনাটা কখন? মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ে। কোথাকার? ঢাকার। কোথাকার বলো দেখি? ঢাকা এরিয়ার। তাহলে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকা এরিয়ার গল্প, যখন মুক্তিবাহিনীরা পাক বাহিনীকে ডমিনেট করছিল। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কি উপন্যাস, গল্পগ্রন্থ, না কোনটা বলো দেখি? দোজখের ওম তার একটা গল্পগ্রন্থের নাম। নেক্সট কোশ্চেন, দুধে ভাতে উৎপাত গ্রন্থের রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস পড়তেছি, তারই রচনা, এটা এমনিই পারবা। অ্যান্ড দেন মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কয়বার বাড়ি চেঞ্জ করেছে? 4 বার। ঠিক আছে, এখন দেখো আব্বু ছোট চাচ্চু হয়েছে, এই প্রশ্নে কনফিউজড হয়েও না। নুরুল হুদার বাচ্চা কয়টা? 2টা বাচ্চা, একটা ছোট বাচ্চা, তার চেয়ে বড় একটু ছেলে। তো আব্বুকে ছোট চাচ্চুর মতো দেখ, কি বলো দেখি? আব্বু ছোট চাচ্চু হয়েছে, আব্বু কি ছোট চাচ্চু হয়েছে, এটা কে বলে? এটা বলে হচ্ছে বাচ্চাটা। ঠিক আছে, বাচ্চাকে ছোট মেয়ে বাচ্চাটা বলে কি? আব্বু ছোট চাচ্চু হয়েছে। আর বড়টা কি বলে? আব্বুকে, এটা হচ্ছে আব্বু, আর এখানে আসবে কে? আব্বু ছোট চাচ্চু হয়েছে কে বলে? বড় ছোট বাচ্চাটা, অর্থাৎ ছোট মেয়েটা তার বড় ছেলেকে বলে আব্বুকে ছোট চাচ্চুর মতো দেখাচ্ছে। যেহেতু বড়, একটু কথাও সুন্দর হবে, আব্বুকে ছোট চাচ্চুর মতো দেখাচ্ছে। তাহলে এটাও ক্লিয়ার হয়ে নাও, আব্বু ছোট চাচ্চু কিন্তু তার বড় ছেলে বলেনি, সেটা ছোট মেয়ে বলেছে। আর কি বলো দেখি? আর তার হচ্ছে বড় ছেলে কি বলছে? বড় ছেলেরও বয়স অনেক কম, সেই বড় ছেলে বলেছে যে আব্বু ছোট চাচ্চু হয়েছে। ক্লিয়ার? আরে মামা, সরি, ছোট চাচ্চু বলতেছি কেন? ঠিক আছে ভাইয়া, ছোট মামা। চাচ্চু কই জায়গা থেকে আসতেছে? আব্বু ছোট মামা হয়েছে, ঠিক আছে, মামা। ক্লিয়ার? মামা হবে। ওকে, ঠিক আছে। ছোটাচ্চু, টুনটুনিও ছোটাচ্চু আছে না, সেখান থেকে ছোট শব্দটা আসলে বুঝছো, মাথায় হচ্ছে ছোট চাচ্চু চলে আসে, এটা মামা হবে। ওকে, টুনটুনি ও ছোটাচ্চু সেই জায়গা থেকে পড়ছো না তোমরা অনেকে? হ্যাঁ, মেয়ের বয়স, আচ্ছা মেয়ের বয়সটা বলে দিই। মেয়ের বয়স প্রায় কত বছর? 2.5 বছর বলা হয়েছে, এবং তার চেয়ে দ্বিগুণ, অর্থাৎ 5 বছর হচ্ছে তার ছেলের বয়স। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তো এই ছিল তোমাদের যত পসিবল কোশ্চেন। ছোট মামা, যারা ছোট চাচ্চু শুনছো, ওটা চাচ্চু, মামা চাচ্চু হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপরে চলো, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার বলো দেখি? আসমার। কেন? কারণ তার ভাই মিন্টু, অর্থাৎ তার ভাই। এটা কি আসমার উক্তি? না, এটাও হবে না। মিন্টুকে ঢাকায় রাখিনি না, বরং নিচতলার যে ভদ্রলোক আছে, এই মুক্তিবাহিনী আসার পর একদিন গল্প করতে করতে তিনি এই কথাটা তাদের বলেন যে আমার ভাইটিকে আর ঢাকায় রাখলাম না। এটা আসমার উক্তি হবে না। এটা কার উক্তি? নিচতলার ভদ্রলোকের উক্তি। ঠিক আছে, আমি বললাম আসমা, এরাও বোকার মতন আসমা দাগানো ঠস ঠস করে শুরু করছে, কিন্তু না ভাইয়া, আসমা এই কথা কাউকে বলেনি। মিন্টুর ব্যাপারে তারা বাইরে কারোর সাথে কথাই বলতো না, বরং এটা কার বলো দেখি? বরং এটা নিচতলার ভদ্রলোক বলে। ঠিক আছে, এটা কার উক্তি? নিচতলার ভদ্রলোক। ওকে, পিডিএফ তোমরা ওই যে গ্রুপে পেয়ে যাবা, গ্রুপের লিঙ্ক সার্চ দিবা HSC 24 সাজেশন ভাই আই এডুকেশন, সেটাতে পেয়ে যাবা। ওকে, ওকে, এই ছিল তোমাদের আজকের আলোচনা, শেষ করে দিলাম গদ্য অংশ। দেখা হবে বিজয় ইনশাল্লাহ নেক্সট ক্লাসে খুব দ্রুত, যেখানে আমরা নেক্সটে পদ্য নিয়ে আলোচনা করব। ঠিক
ঠিক আছে, অর্থাৎ কবিতা নিয়ে আলোচনা করব, রিভিশন করব, এমসিকিউ এবং ক নাম্বারের জন্য একটা ফুল ফ্লেশ প্রিপারেশন নিব। অ্যান্ড নাও তোমরা 94 জন আছো, বের হওয়ার আগে ভাইয়ার ক্লাস যদি আসলেই ভালো লেগে থাকে ক্লাসটা এখন নিজের টাইম লাইনে একটা শেয়ার দিয়ে রাখো বা মেসেঞ্জারে কোনো গ্রুপে ফ্রেন্ডদের রাখো, তাদেরকে হেল্প হবে। এই একটা ক্লাসের মধ্যে পুরো ওভারভিউ দেওয়া, এটা তোমাদের কি পুরো মেমোরিকে হিট করবে, যা যা পড়ছো এর আগে সেই জায়গা থেকে প্রশ্নগুলো খুঁজে বের করতে তোমাদেরকে সাহায্য করবে। সেই ফিলোসফিতেই প্রশ্নটা সাজানো। আশা করি তোমাদের সাথে খুব দ্রুত আবার দেখা হচ্ছে, সেখানে আমরা পদ্য অংশ খুব সুন্দরভাবে শেষ করব, সৃজনশীল আলোচনাও করব সুন্দরভাবে, এবং আমরা একটা ফুল ফ্লেজ প্রিপারেশন ঠিক করব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তো গতদিন এই যে দুটো পিডিএফ একসাথে পেয়ে যাবা, ঠিক আছে, দুটো পিডিএফ একসাথে পেয়ে যাবা। এবং তোমাদের কাজ কি বলছি আবারও, দ্যাটস ইট। এই প্র্যাকটিসের জন্য ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এটুকু চাওয়া যে ক্লাসটা আজকে 100 শেয়ার ডান করো, তাহলে আমি আরও আলাদা নিজে থেকে যে পিডিএফটা দিতে চাচ্ছি তোমাদের জন্য, যেটা তোমাদের পড়লে খুবই সুবিধা হবে, সেটা তোমরা পেয়ে যাবা। ওকে, এটা প্রত্যেক দিন ক্লাসেরই এটা এইম থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা। হ্যাঁ, তুমি 4 ঘন্টার ম্যারাথন ক্লাস করছো মাত্র। স্বর্ণাও আগের 4 ঘন্টারগুলোর কথা বলতেছে, এবার লাস্ট ম্যারাথন ক্লাসটা মনে হয় 6 ঘন্টার উপরে গেল গুচ্ছের আগে। ঠিক আছে, তো দেখা হবে বিজয়ে। এই বিজয়টা এইচএসসি শেষ করে একজন পাবলিকিয়ান হওয়া, কেউ ঢাবিয়ান হওয়া, যে ইউনিভার্সিটি চাও, ইনশাল্লাহ তোমাদের সাথে অ্যাডমিশন জার্নিতে আরও ইন ডেপথ ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আবারও বলছি, দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিয়েছি, ক্লাসটা শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে? ওকে।